আসসালামু আলাইকুম বাচ্চারা। আমি একটা সরি বলে নিচ্ছি। সরি বলার কারণ হচ্ছে তোমাদের পরিবেশ রসায়ন পুরোটা আমার পড়ানোর কথা ছিল, বুঝছো? তো বুঝোই তো, তুমি যত বড় হবা পারিপার্শ্বিক তোমাকে তত বেশি চেপে ধরবে, জাটকে ধরবে। And sometimes you need to take a break. Sometimes you need to focus on other things. তো ওই যে some other things just drew my attention. আমাকে ওখানে টাইম দেওয়া লাগছে। এই জন্য ওকে আমি তোমাদের ক্লাস নিতে পারিনি। এই জন্য সবার কাছে হচ্ছে আমার বিগেস্ট অ্যাপোলজি। বাট আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা পুরোটা আমি তোমাদেরকে হচ্ছে আমি শেষ করব ইনশাল্লাহ। এটা হচ্ছে তোমাদের প্রতি আমার অঙ্গীকার বলতে পারো, চেষ্টা করব রাখার। এখন বলো, কি হালচাল তোমাদের, দিনকাল কেমন যাচ্ছে? না, এটা আসলে হচ্ছে বলছি তোমাদের ওই পুরো চ্যাপ্টারটা আমার নেওয়ার কথা ছিল, আমার নেওয়ার প্ল্যানও ছিল, কিন্তু যে বললাম না যে sometimes life doesn't go according to your will, এবং sometimes you need to focus so many things at the same time. এই জন্য হচ্ছে মাঝে মধ্যে তোমার প্ল্যান অনুযায়ী কাজ হয় না, we need to improvise. So আমাদেরকে ইম্প্রোভাইজ করতে হয়েছে, তোমরা ইম্প্রোভাইজ করছো, এই জন্য ভালো। আমাকে অন্যরকম লাগছে, হ্যাঁ আমাকে একটু অন্যরকম লাগছে, কারণ হচ্ছে চুল ঠিক আছে, দাড়ি কেটে ফেলছি, সেজন্য হচ্ছে অন্যরকম লাগছে। তো যাই হোক, আমরা আজকে চতুর্থ অধ্যায় পড়বো, রাসায়নিক পরিবর্তন। এখন বলো, কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি। তারপরে হচ্ছে আপনি বিয়ে করছেন কিনা? আচ্ছা শোনো, সেটা হচ্ছে তোমরা এই যে বিয়ে করছি কি করি নাই, ফার্স্ট অফ অল তোমরা তো জানো না যে আমি বিয়ে করছি কি না করছি। আর আমি যদি বিয়ে করতামও অথবা আমি যদি বিয়ে করিও, সেটা কখনোই তুমি ফেসবুকের মাধ্যমে জানবা না, কখনোই জানবা না। কারণ আমার লাইফে যতটুকু হয় তোমরা ততটুকুই দেখবা যতটুকু আমি তোমাদের দেখাতে চাই। তোমরা বলতে আমি বোঝাচ্ছি যে একেবারে ফেসবুকের সোশ্যাল মিডিয়াতে যারা আছে তারা। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনোই তুমি আসলে এটা জানবা না যে আবার বিয়ে হয়েছে কিনা। তুমি যদি সামনে হয় সেটাও তুমি জানবা না। এবং তোমাদেরকে আমি বড় ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে প্রাইভেসি ইজ পাওয়ার। তোমরা জানো কি জানো না আমি জানি না, বাট প্রাইভেসি ইজ পাওয়ার। সবাই যদি ফেসবুক দেখেই জেনে যায় যে ও কোথায় যায়, কার সাথে মিশে, কি খায়, কোন জায়গায় আড্ডা দেয়, হলো না, কিন্তু তোমার প্রাইভেসি থাকলো না, তুমি পাওয়ারলেস হয়ে গেলা। সো মাথায় রাখবা, ফেসবুকের মাধ্যমে যেন তোমাকে সবাই দেখেই বুঝে না যায় যে এই সকালে এখানে থাকে, দুপুরে ওইখানে ওদের সাথে আড্ডা দেয়, বিকেল বেলা ওইখানে গিয়ে চা খায়, সন্ধ্যার পরে ওইখানে গিয়ে থাকে। এটা কখনোই উচিত না। অনেকে এটা করে, যারা করে তারা বোকামি করে। তোমরা বোকা না, আমি তোমাদের বোকা বানাতে চাই না, এই জন্য তোমাদেরকে বলছি। এবং আই ক্যান টেল ইউ, এটা আসলে তুমি কখনোই মানে বুঝবা না, যেদিন ধরা খাবে সেদিন বুঝবা আর কি, বুঝছো? তো চেষ্টা করবা প্রাইভেসি নিজের কাছে রাখতে ফেসবুকে। মানে ইউ শুড লেট পিপল নো হোয়াট দে নিড টু নো। এমন কোনো কিছু তোমাকে আসলে তাদেরকে জানানো উচিত না। তো আমার বিয়ে হয়েছে কি না হয়েছে তুমি জানো না, বিয়ে হলেও তুমি জানবা না, বিয়ে যদি হয়ে গিয়েও থাকে তাও তুমি জানো না। এই হচ্ছে মেইন কথা। এটা খুবই প্রাইভেট জিনিস, এটা প্রাইভেট জিনিস, প্রাইভেট থাকুক। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। এন্ড আই ক্যান টেল ইউ গাইস, এই চ্যাপ্টারটাতে তুমি খুব বেশি পেইন খাবা না। মানে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মানে হচ্ছে তোমরা যখন ইয়া পড়ছো, কি বলে, পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড কেমিক্যাল বন্ডস পড়ছো, মানে মৌলের পর্যাবৃত ধর্ম এবং রাসায়নিক বন্ধন পড়ছো, তখন তোমরা খেয়াল করছো যে মনে হইতেছে যে এই পাশ থেকে লাথি মেরে একজন ওই পাশে পাঠাইলো, ওই পাশ থেকে একজন এই পাশে পাঠাইলো, কি এর মধ্যে কি পান্তাপাতের ঘি, এরকম কিন্তু হয়েছে তোমাদের। তোমরা যখন গুণগত রসায়ন পড়ছো তখন তোমরা দেখছো এই পরমাণু, এই বর্ণালী, এই এনাসে, ওই দ্রাব্যতা, এই দ্রাবক নিষ্কাশন, এরকম অনেক কিছু আসে। বাট এইখানে তুমি দেখবা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা চ্যাপ্টার, তোমাদের ভালো লাগবে, ক্যান টেল ইউ, তোমাদের ভালো লাগবে। আমি তোমাদেরকে যা বলছি সেগুলো বাস্তবতা নিরীক্ষে বলছি, তোমাদের ভালো লাগবেই। সো খুবই স্ট্রেট ফরওয়ার্ড চ্যাপ্টার। চ্যাপ্টারের কয়েকটা পার্ট আছে, সেই পার্টগুলো তোমাদেরকে আমি একটু সংক্ষেপে বলে দিই। এটা এর মতোই থাকুক, আমরা কি পড়বো আমি তোমাদেরকে একটু চ্যাপ্টারের 5টা পার্টের কথা বলে দিই। প্রথম পার্ট হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, যেটাকে আমরা বলি সবুজ রসায়ন। সবুজ রসায়ন যেটা আমরা আজকে পড়বো, এটা খুবই ছোট একটা পার্ট। সেকেন্ড পার্ট পাবা তুমি কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। সবাই একটু লিখে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমাদের সামনে কি কি আছে, মানে হোয়াট আর ওয়েটিং ফর আস। তারপরে হচ্ছে নাম্বার 3 তুমি পাবা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। ওই সাম্যাবস্থার মধ্যে কেপি, কেসি, তারপরে হচ্ছে তুমি দেখবা লাশ সাথে নীতি, এগুলা
নাম্বার 4 তুমি পাবা হচ্ছে বাফার দ্রবণ অ্যাসিড বেস, এটা 4 নম্বর অংশ। অ্যাসিড বেস বাফার সলিউশন নাম অন্তত শুনছো। এবং নাম্বার 5 তুমি পাবা হচ্ছে থার্মোকেমিস্ট্রি বা তাপ রসায়ন। আবারও বলছি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কোনো প্যাচগোজ নাই এই 5টা টপিক। এবং মজার বিষয় হইতেছে একটার সাথে আরেকটা খুব একটা রেলেভেন্ট না। মানে ধরো সাপোজ ইফ ইউ মিস দিস ক্লাস ডাজন্ট এফেক্ট দিস, ইফ ইউ মিস দিস ওয়ান সো দিস ওয়ান ডাজন্ট এফেক্ট দিস ওয়ান, ইফ ইউ মিস দিস ওয়ান সো দিস ওয়ান ডাজন্ট এফেক্ট দিস ওয়ান। ব্যাপারটা এভাবে কাজ করে, কোন একটা যদি মিস করে ফেলো বাকিটা খুব একটা প্রভাবিত হয় না। এই জন্য এই চ্যাপ্টারটা ভালো লাগে স্টুডেন্টদের, কারণ তোমরা তো 2 দিন পর পর মোটিভেশন হারাই যায়, ক্লাসে অনুপস্থিত থাকো। অনেকে জিজ্ঞেস করছো ভাই চ্যাপ্টার পড়তে অন্য কোনো চ্যাপ্টারের বেসিক লাগে কিনা। না, খুব একটা লাগে না। তুমি যদি এখন পড়ে ফেলো, আগে যদি অন্য কোনো চ্যাপ্টার নাও পড়া থাকে তুমি বুঝতে পারবা। এই সবাই কি বুঝিয়ে যাচ্ছি কি বলতে চাচ্ছি আমি? তাইলে আমি যদি লং স্টোরি শর্ট বলে দেই, সো উই আর লুকিং ফর এ ব্র্যান্ড নিউ চ্যাপ্টার, খুবই ইজি, খুবই ফান চ্যাপ্টার, মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ফান টু আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বলছি। এবং ওকে ভাইয়া কোন চ্যাপ্টারের বেসিক লাগবে? তেমন একটা বেসিক লাগবে না, অন্য কোনো চ্যাপ্টার না পড়লেও তুমি এটা বুঝতে পারবা। এবং চ্যাপ্টারের 5টা পার্ট আছে, সবুজ রসায়ন, গতিবিদ্যা, সাম্যাবস্থা, অ্যাসিড বেস, তাপ রসায়ন। এবং ফান পার্ট হচ্ছে যে এভরি পার্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, কোনো পার্টের উপরে ডিপেন্ডেন্ট না, তুমি তোমার মতো করে যে কোনো কিছু পড়ে ফেলতে পারো, সমস্যা নাই। এবং সবাই আমাকে একটা প্রমিস করো, সেটা হচ্ছে ভাইয়া রেগুলার ক্লাসে লাইভে থাকবো এবং হচ্ছে লাইভে ক্লাস করো। সো ফার্স্ট ডেতে এই ফার্স্ট ক্লাসটা করে ফেলি, সবাই বলো যে প্রমিস করছি ভাইয়া লাইভে থাকবো, পরীক্ষা দিব, নিয়মিত ক্লাস করব। তোমাদের একটা স্টোরি বলি, যে স্টোরি নিয়ে আসলে আমরা হচ্ছে গত কয়েকদিন ধরে খুবই মোটিভেটেড। মানে ডিড ইউ হিয়ার অ্যাবাউট আলামিন? ঢাকা মেডিকেলে 117তম বা 121, আমার এক্স্যাক্টলি র্যাঙ্কটা মনে নেই, বাট 117, 111, 121 এই টাইপের। আলামিনের কথা শুনছো? সো আলামিন হচ্ছে আমাদের স্টুডেন্ট ছিল। আলামিন হচ্ছে সম্ভবত বরিশালের পটুয়াখালীতে হচ্ছে বাসা ছিল। এবং আজকে ওর আমি দেখলাম, শিখো আমাদের অ্যাপে তোমাদের পারফরমেন্স দেখা যায় না? আজকে দেখলাম যে ওই ছেলেটা প্রতি উইকে, দাঁড়া আমি ভুলে গেছি, আমি তোমাদেরকে একটু বের করে দেখাই। মানে ও শিখো অ্যাপের সাথে একটা বিশাল অংশ জুড়ে হইতেছে ছিল। তোমাদেরকে হচ্ছে একটু দেখাই ওর ইয়াটা। এমডি আলামিন ক্লাস 11 বরিশালে যখন ছিল তখন ও হচ্ছে 164 ডেজে লাইভ ক্লাস অ্যাটেন্ড করছে 39টা, আর অ্যাক্টিভিটি কাউন্ট 772টা শিখর অ্যাপে। মানে আমাদের তো সবকিছু ট্রেস করা যায় শিখো অ্যাপে। এবং ও হচ্ছে রেগুলার উইকে দিনে 115 মিনিট হইতেছে শিখো অ্যাপে থাকতো ডেইলি। 115 মিনিট মানে বুঝো প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো। সো দিনে 3-4 ঘন্টার মতো শিখো অ্যাপেই থাকতো। এখন কথা হচ্ছে যে ওর সাকসেস স্টোরিটা আসলে এটা ওর ক্রেডিট। কি ক্রেডিট? ক্রেডিটটা হচ্ছে ও নিয়মিত ক্লাস করতো, নিয়মিত পরীক্ষা দিত। তোমাদেরকে বারবার বলি যে ভাই, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাই হোয়াটস দ্য ম্যাজিক, ও পারে আমি কেন পারি না, মানে হোয়াই হি ক্যান ডু দিস আই কান্ট? বিকজ ইউ আর নট কনসিস্টেন্ট, বিকজ ইউ আর নট সিরিয়াস এনাফ টু ডু দ্য কনসিস্টেন্সি, টু মেইনটেইন দ্য কনসিস্টেন্সি। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। আমি সবাইকে বলবো যে কনসিস্টেন্সি ধরে রেখো ভাইয়া, এটাই আসলে ম্যাজিক। কিন্তু সব মাঝে মজার বিষয় হইতেছে যে দেখো, আলামিন 2 বছর কষ্ট করছে, 2.5 বছর পরে রেজাল্ট পাইছে। সো আমি যদি আজকে কনসিস্টেন্ট হই, আমি 1 সপ্তাহ পরে রেজাল্টটা পাই না, এই জন্য আমাদের মোটিভেশন থাকে না। এটা যদি গেম খেলার মতো হইতো, যে আমি একটা শত্রুকে মারলাম, সাথে সাথে আমাকে পয়েন্ট দিল, রিওয়ার্ড দিল, তখন কিন্তু আমাদের মজা লাগতো। কিন্তু এই রেজাল্টটা পাইতে আসলে সময় লাগে। ওই সময় পর্যন্ত আমরা আসলে অনেকে ধৈর্য হারাই ফেলি, আমাদের মনে হয় না যে আমি কেন এত সময় ধরে ওয়েট করব। এইটার জন্য অনেকে আমরা কিছুদিন কনসিস্টেন্ট থাকি, তারপরে হচ্ছে আবার ওখান থেকে সরে আসি। সেটা করা যাবে না আর কি। তো সবাই লিখে নাও ভাই, সবুজ রসায়ন, ইন ইংলিশ we call it green chemistry. অনেকে বলছে ভাই চ্যাপ্টার 3 পড়ি নাই, চ্যাপ্টার 2 পড়ি নাই, কোনো সমস্যা নাই। নতুন চ্যাপ্টার নতুন ভাবে পড়ো, এটার সাথে অন্য কোনো চ্যাপ্টারের সম্পর্ক নাই। আচ্ছা, সবুজ রসায়ন এখানে কি লেখা আছে বাদ দেই আমরা একটু বোঝার চেষ্টা করি। মানে what do you think the word about green? অথবা মানে ধরো সাপোজ ইউ হিয়ার অ্যাবাউট দ্য ওয়ার্ড গ্রিন, মানে হোয়াট হিটস ইউর মাইন্ড? কোন জায়গায় গ্রিন শব্দটা শুনলে তোমার মাথায় প্রথমে কি হিট করে?
তোমার মতে হিট করে না পরিবেশ বান্ধব, এরকম তো হিট করে কিন্তু পরিবেশ বান্ধব অথবা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, নেচার ফ্রেন্ডলি, এটাই তো গ্রিন মিন করে, তাই না? হ্যাঁ, পজিটিভ মিন করে। গুড, অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছো। পজিটিভ মিন করে, ফ্রেশ মিন করে, ভালো কিছু মিন করে, তারপর হচ্ছে বন জঙ্গল, বন বনানি এরকম মিন করে। এটা আসলে তাই। সো কথা হচ্ছে, একটা কথা আছে, তোমরা দেখো জানো কিনা, যে গড মেড দ্য নেচার অ্যান্ড ম্যান মেড দ্য সিটি আর টাউন। সৃষ্টিকর্তা আসলে বন বানাইছিল, আমরা সেগুলোকে কেটে ফেটে এই যে টাউন ফন বানাচ্ছি, এই যে আমরা জামা কাপড় বানাচ্ছি, আমরা এই যে মার্কার বানাচ্ছি, আমরা এই বানাচ্ছি সেই বানাচ্ছি। সবকিছুর পিছনে কিন্তু কেমিস্ট্রি আছে। আর কেমিস্ট্রি তুমি যখন ইউজ করবাই তখন নেচারের ক্ষতি হবেই। হবে মানে হবেই। হবে মানে কি, তুমি একটা কোনো কিছু তৈরি করলা, সেখানে বাই প্রোডাক্ট তৈরি হয়, সেখানে অনেক ন্যাচারাল সোর্স ইউজ করে, র মেটেরিয়ালস। ধরো তুমি উদ্ভিদ ব্যবহার করে আমরা কাগজ বানাই, তো ক্ষতি হচ্ছে না? অবশ্যই ক্ষতি হচ্ছে। সেই কাগজগুলো আবার হইতেছে ধরো অনেক প্রসেস করে টোরে আবার অন্য কিছু বানাই দিলাম, সেটা নেচারে গিয়ে সহজে পচে না। তো দিন শেষে পরিবেশের ক্ষতি হচ্ছে। গ্রিন কেমিস্ট্রি বলে বাবা তুমি পরিবেশের ক্ষতি করতে পারবা, কিন্তু সেটা যেন মিনিমাম হয়। সো গ্রিন কেমিস্ট্রি যদি এই বইয়ের বুকিশ ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে আমরা এভাবে বলতে পারি, গ্রিন কেমিস্ট্রি মানে হচ্ছে এটা, ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন। তোমরা এইটুকু লিখে নিতে পারো। এটা বইয়ের ভাষা না, এটা আমাদের ভাষা। ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন। এই গ্রিন কেমিস্ট্রি কিন্তু আমাদের বলে নাই যে প্রোডাকশনটাকে একেবারে জিরো করে দাও। গ্রিন কেমিস্ট্রি আমাদেরকে এটাও বলে নাই যে হইতেছে পলিউশনটাকে জিরো করে দাও, মানে ইটস নট পসিবল। তোমাকে তো শুয়ে শুয়ে আকাশ কুসুম কল্পনা করে তো লাভ নাই যে আমি নেচারের ক্ষতি করব না। ক্ষতি তোমাকে করবাই, যেটুকু না হওয়ার নয় সেটুকু, এর বেশি করা যাবে না। ওকে, তাহলে ভাই গ্রিন কেমিস্ট্রি কি? গ্রিন কেমিস্ট্রি হইতেছে ইউ নিড টু ম্যাক্সিমাইজ দ্য প্রোডাকশন এন্ড মিনিমাইজ দ্য পলিউশন। সবাই কি মেইন কথাটা বুঝতে পারছো? দূষণটা যেন যতটুকু কম করে পারা যায়, যতটুকু কম করে পারা যায় ততটুকু আমাদের করতে হবে। এখানে একটু পড়ি, বইয়ে কি লেখা আছে, যে রসায়নের মাধ্যমে রাসায়নিক পদার্থের উৎপাদন প্রক্রিয়া এমন ভাবে নকশা করা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উৎপাদন হ্রাস করা যায় বা বন্ধ করা যায়। বন্ধ হইলে তো বন্ধ, যদি হ্রাস করা যায় তাহলে হ্রাস, তাকে গ্রিন কেমিস্ট্রি বলে। ওকে, এক্সামে কোনটা লিখবা ভাই? দিন শেষে মেইন কথা তো একটাই, সলিমুদ্দি কলিমুদ্দিন নাতি। এখন সলিমুদ্দি কলিমুদ্দিন নাতি তো অনেক ভাবে বলা যায়, কলিমুদ্দি সলিমুদ্দিন দাদা, এরকম তো বলা যায়, সবই তো ঠিক আছে, তুমি যেমনে বলো কোনো সমস্যা নেই। সো গ্রিন কেমিস্ট্রি কে? নাম হতেছে, ওনার নাম হচ্ছে এই যে অ্যানাস্টাস। এখন এটা যে আসলে অ্যানাস্টাস হবে না অ্যানাস্টাস হবে আমি জানি না, ওনার নাম তো দরকার নেই, তোমাদের হিস্ট্রি এখন দরকার নেই। উনি সবুজ রসায়নের কয়টি মূলনীতি করেন? 12টা মূলনীতি। তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে SRG, সাউন্ড রেজা গ্যারান্টেড, পরীক্ষায় আসবে ভাই, SRG 26। ইভেন তোমাদের মেডিকেল পরীক্ষাতেও আসতে পারে যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কয়টি। তুমি দেখবা প্রশ্ন ব্যাংক খুলে এটা যে কত জায়গায় আসছে, 12টি মূলনীতি নিয়ে উনি কথা বলে। সো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হচ্ছে কয়টা? 12টা। সো মূলনীতি যাওয়ার আগে তোমাদেরকে একটা আমি নিয়ে কথা বলি, তোমাদেরকে হচ্ছে একটা চার্ট নিয়ে আমি একটু কথা বলি যে গ্রিন কেমিস্ট্রি কিভাবে কাজ করে। ধরো নর্মাল একটা প্রসেস আমরা বলি যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। সাপোজ you are an industrialist and you made a product. The scenario usually will be like this. So এই হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা বলি কাঁচামাল। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট, যেটা আমাদের কাজে লাগে না। ভাই এটাই কিন্তু নর্মালি হয়। র মেটেরিয়ালস এর একটা বড় অংশ কিন্তু হচ্ছে প্রোডাক্ট হয়, মানে বর্জ্য পদার্থ তৈরি হয়, আর তারপরে হচ্ছে উৎপাদ একটা সামান্য পরিমাণে তৈরি হয়। এটা নর্মাল কেস। গ্রিন কেমিস্ট্রি বলে না বাবা তুমি এরকম বানাইতে পারবা না, তোমাকে এটাকে একটু মডিফাই করতে হবে। তো কি মডিফাই করতে হবে, কেমনে মডিফাই করতে হবে? মডিফাই করতে হবে হচ্ছে এটাকে তুমি এমন ভাবে হচ্ছে ডিজাইন করবা, মানে ওইটা আমি চেঞ্জ করব। এখন এই চেঞ্জ অনেক ক্ষেত্রে অনেক ভাবে করা যায়। কোন কোন ইন্ডাস্ট্রিতে আমি রিসাইকেল করতে পারি, কোন ইন্ডাস্ট্রিতে আমি র মেটেরিয়াল চেঞ্জ করতে পারি, যে কোনো কিছু করব, করে গ্রাফটা যেন অনেকটা এরকম হয়। সো এই হচ্ছে আমাদের র মেটেরিয়ালস, র ম্যাট, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট,
সবাই এরকম একটা ছবি এঁকে নাও, দেখবো কবির স্যারের বইতে এরকম একটা ছবি আছে। আর এই হচ্ছে আমাদের টোটাল ওয়েস্ট। বুঝতে পারছো কি হয়েছে? দেখো এই যে এইখানে কিন্তু প্রোডাক্টটা কম ছিল, এখানে প্রোডাক্টটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এখন এইখানে তোমার কিছুই তো একটা অ্যাপ্লাই করতে হবে, খালি খালি তো আর এটা হবে না। মানে দিস ডাজন্ট ডু বাই ইটসেলফ। তোমাকে কখনো কখনো রিসাইকেল হতে পারে, দেখবা কবির স্যারের বইতে এখানে কিছু রিসাইকেলের একটা ছবি দেওয়া আছে। সো রিসাইকেল হতে পারে। নুসরাত জাহান বলছে র মেটেরিয়ালস মানে কি? র মেটেরিয়ালস মানে কাঁচামাল, যেটা দিয়ে আসলে আমরা হচ্ছে কোনো প্রোডাক্ট বানাই। রিসাইকেল হতে পারে, তুমি হচ্ছে র মেটেরিয়াল চেঞ্জ হতে পারে, অথবা এখানে অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারো, ক্যাটালিস্ট অ্যাড করতে পারো, যে কোনো কিছু হতে পারে। সো সেক্ষেত্রে কি হবে, এই প্রোডাক্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা পরিবর্তন হবে। এই ছিল প্রোডাক্ট, দেখো প্রোডাক্ট বেড়ে গেছে। এই ছিল বর্জ্য, বর্জ্য কমে গেছে। সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ, সবাই একটু কমেন্ট করো এটুকু বুঝতে পারছি কিনা। ওকে, ঠিক আছে ভাইয়া। এইটুকু যদি না বুঝো তাইলে হচ্ছে কি বলার আছে, খুবই খুবই আনফরচুনেট। এখানে এমন কিছুই দেখায় নেই। আমরা এখানে আসি। তাহলে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি? মূলনীতি হইতেছে 12টা। চলো একটা একটা করে দেখি। এখন একটা একটা করে তোমাদেরকে আমি সবগুলো দেখাবো না, আমি তোমাদেরকে দেখাবো হতেছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে তোমাদেরকে একটু বলে দেই, সেটা হচ্ছে যদি কারো বাসায় প্রশ্ন ব্যাংক থেকে থাকে, যদি কারো বাসায় প্রশ্ন ব্যাংক থেকে থাকে, সেই প্রশ্ন ব্যাংকে দেখবা, এই তোমরা এই বয়সে এসে যদি বলো ভাই আমার কমেন্ট পড়েন, আমার কমেন্ট পড়েন, এটা কেমন কথা? এগুলো বলবে ক্লাস 9-10 এর পোলাপান। তোমরা এখন বড় হয়ে গেছো না? তোমরা বুঝো না যে তোমাদের কমেন্ট পড়তে গেলে পড়ানো যাবে না? হ্যাঁ, এটা 9-8 এর বাচ্চারা বলবে স্যার আমার কমেন্টটা পড়েন, স্যার আমার কমেন্টটা পড়েন। ওদের ক্ষেত্রে ভাল লাগে, তোমাদের ক্ষেত্রে নাকামি কি ভাল লাগে বলো? তোমরা বরং চুপচাপ করে ক্লাস করবা, ক্লাস করে হইতেছে বুঝবা, শিখবা। তোমরা যদি ক্লাসে এসে বলো স্যার আমার কমেন্ট পড়েন, আমার কমেন্ট পড়েন, কি রে ভাই? রুয়েট 2016 সালে একটা প্রশ্ন আসছিল, বুঝছো? তো এই যে রুয়েট 2016 সালে যে হচ্ছে একটা প্রশ্ন আসছিল, সেটা হইতেছে গ্রিন কেমিস্ট্রির 5টি মূলনীতি লিখো, বুঝছো? এই প্রশ্নটা আসছিল। আমি প্রশ্নটা লিখে দিই। প্রশ্নটা হইতেছে গ্রিন কেমিস্ট্রির এত মোটা কলম দিয়ে লেখা যায় না। পাঁচটি মূলনীতি আমি তোমাদেরকে একটু বুঝাই দিব যে তোমাকে এখানে কোন স্টাইলে পড়তে হবে। তুমি দেখবা স্কুলে থাকতে অথবা কলেজে যখন শুরু তো হয়েছে, তখন কিন্তু হচ্ছে আমাদের অনেক কিছু টপিক থাকতো, যে টপিকগুলো বানায় বানায় লেখা যেত। এরকম অনেক টপিক থাকতো না? যেমন তোমাকে জিজ্ঞেস করছে যে এইটার উপরে পরিবেশের প্রভাব কি আলোচনা করো। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়তাম না, আমরা কিন্তু পরীক্ষার হলে বানাই বানাই লিখতাম। এরকম অনেক হইতো। সমস্যাটা হচ্ছে ধরো একটা স্টুডেন্ট এক্স, সে জীবনেও পড়ো নাই, সে কিন্তু বানাই বানাই লিখতে পারবে। আরেকটা স্টুডেন্ট হইতেছে, সে হইতেছে পড়ছিল কিন্তু মুখস্থ করেনি, জাস্ট পড়ছে, সেও বানায় বানায় লিখতে পারবে। কিন্তু যে একবার পড়ছে, সে বানায় বানায় লিখতে গেলে কিন্তু পয়েন্টগুলো হারাবে না। আর যে জীবনেও পড়ে নাই, সে কিন্তু বানায় বানায় লিখতে গেলে দেখবা যে পয়েন্ট মনে আসছে না। So আমি তোমাদেরকে বলবো গ্রিন কেমিস্ট্রির যে 12টা মূলনীতি আছে, রুয়েটে 12টা লিখতে বলে নাই, 5টা বা 6টা লিখতে বলছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই, মনে থাকে না আর কি, পয়েন্ট এত প্রশ্ন চোখের সামনে দিয়ে গেছে। সো 12টা মূলনীতির মধ্যে রুয়েট তোমাকে চাইছে হইতেছে মাত্র 5টা বা 6টা, আমার এক্স্যাক্টলি মনে নাই। এখন তুমি যদি এটা বানাই বানাই লেখা যায়, কিন্তু তুমি এখানে যা আছো তুমি জানো, দেখো বর্জ্য পদার্থ প্রতিরোধ করতে হবে, তারপরে হচ্ছে কি ধরো আরো আরো আছে, শক্তি দক্ষতা পরিকল্পনা করতে হবে, নবায়নযোগ্য কাঁচামাল নিতে হবে, তারপরে ন্যূনতম উপজাত সৃষ্টি মানে বাই প্রোডাক্ট কম তৈরি করতে হবে,
তারপরে হচ্ছে প্রভাবকের ব্যবহার করতে হবে, সহজে ভাঙনযোগ্য উৎপাদ, এগুলো কিন্তু বানায় বানায় লেখা যায়। দ্য ফ্যাক্ট হচ্ছে বানায় বানায় তুমি যদি একেবারেই না পড়ো, তাইলে দেখবা যে এক্সাম হলে না পয়েন্টগুলো মনে আসছে না, সুন্দর করে সাজানো গোছায় লেখা হচ্ছে না। আমি তোমাদেরকে বলবো গ্রিন কেমিস্ট্রির মূলনীতিগুলোর মধ্যে অ্যাটলিস্ট 6টা, 12টা তো মোট, সেই 12টার মধ্যে 6টা একটু চোখের দেখায় ডিরেক্টলি মুখস্থ না হোক, যেন হইতেছে মোটামুটি একটু মুখস্থর মতো করা হয়, যেন এক্সামে আসলে পয়েন্টগুলো যেন হারায় না যায়। আমি কি সবাইকে বুঝাতে পারছি কি করতে হবে? আমি কিন্তু মুখস্থ করতে বলছি না, আমি বলছি যে 12টা মূলনীতি আছে, তুমি 12টার মধ্যে 6-7টা একটু চোখের দেখায় দেখে যেও, যেন এক্সাম হলে লিখতে গেলে এগুলো কখনোই তুমি ফুল মার্কস পাবা না, এগুলো ফুল মার্কস পাওয়ার মতো প্রশ্নও না, আবার এগুলোতে তুমি কখনো 0 পাবা না, কিন্তু যদি একবার একটু দেখে যাও ওটা তোমাকে এক্সাম হলে লিখতে হেল্প করবে। এখন এই 12টা মূলনীতির মধ্যে আমি তোমাদের শেখাবো জাস্ট একটা, সবাই একটু লিখে নাও, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। ওকে, এটা সবাই টাইটেল লিখে নাও, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। মানে আমাদের মেইন প্রতিপাদ্য জিনিস ছিল কি? মেইন প্রতিপাদ্য জিনিস ছিল হইতেছে যে পরিবেশের ক্ষতি কম করা। এখন অ্যাটম ইকোনমিটাকে আমার ম্যাক্সিমাইজ করতে হবে। সো প্রথমেই তোমার মাথায় প্রশ্ন আসছে যে ভাইয়া হোয়াট ইজ অ্যাটম ইকোনমি? সবাই টাইটেল লিখে নাও, অ্যাটম ইকোনমি জিনিসটা কি? এই একটা নিয়ে আসলে আমরা পড়াশোনা করব, অ্যাটম ইকোনমি। এখানে অনেক আগডম বাগডম লেখা আছে, তোমার এগুলো দেখারই দরকার নেই। আগে তোমাকে আমি কিছু কথা বলি, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে ধরো একটা উদাহরণ দিই, তারপর এখানে ফেরত আসবো। সাপোজ you are an industrialist and you have a desire to product a new thing, মানে তুমি একটা নতুন কিছু প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছ। সাপোজ your product is P, your desired product is P, তুমি P তৈরি করতে চাও, ধরে নিচ্ছ আর কি। এখন তুমি P তৈরি করতে চাও, তো P কয়েকভাবে তৈরি করা যায়। একটা হইতেছে ধরো A থেকে আমি তৈরি করছি হচ্ছে P, তার সাথে Q তৈরি হয়ে যাচ্ছে। নেচার কিন্তু বা হচ্ছে কখনোই কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কিন্তু এমন না যে আমি যেটা চাইবো সেটাই হবে। এর আমার ডিজার্ড হচ্ছে পি, মানে আমি পি চাই, পি আমার কাঙ্ক্ষিত, সেখানে কিউ তৈরি হচ্ছে, এরকম তৈরি হবেই। আরেকটা প্রসেস, 2 নম্বর আরেকটা প্রসেস হইতেছে ধরো আরেকটা প্রসেসে বি থেকে তৈরি করা আছে, সেখানে তৈরি করার সময় পি তৈরি হয়, কিউ তৈরি হয়, আর তৈরি হয়। ওকে, এখন সাপোজ ইউ হায়ার এ কেমিস্ট অ্যান্ড হি ডেমনস্ট্রেট দিস ট্রু প্রসেস, এবং তোমাকে জিজ্ঞেস করলো যে স্যার এখানে কোনটা হচ্ছে এরকম ঘটনাগুলো ঘটে, এখানে কোনটা চুজ করব। আমার প্রশ্ন হইতেছে যে হুইচ প্রসেস উইল ইউ চুজ? বলো, তুমি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতা, তুমি যদি মালিক হইতা, তুমি কোনটাকে চুজ করতা? এ 1 নম্বর প্রসেস নাকি 2 নম্বর প্রসেস? তোমার ডিজায়ার কিন্তু হচ্ছে পি, তুমি পি চাও, প্রথমে পি এর সাথে কিউ তৈরি হইতো এক্সট্রা, আর এখানে কিউ এবং আর তৈরি হচ্ছে এক্সট্রা। গুড, মাশাআল্লাহ। আমি প্রসেস 1 নম্বরটাকে চুজ করতাম। কেন? কারণ প্রসেস 1 নম্বরে আমাদের এই যে দেখো কাঙ্ক্ষিত জিনিসটা বেশি, কম্পারেটিভলি বেশি দ্বিতীয়টার থেকে, মানে ওর পার্সেন্টেজ বেশি। নাইস, গুড। যারা বুঝুন আমি আবার বুঝাই দিচ্ছি, একটা বাস্তব ঘটনাই বলি। বাস্তব ঘটনা হচ্ছে এটা, মানে বাস্তব না, একটা উদাহরণ দিয়ে বলি যে আমি একটা উৎপাদ তৈরি করতে চাই, আমার উৎপাদটা হচ্ছে পি, তো এই এ থেকে পি তৈরি করা যায়, তার সাথে কিউ তৈরি হবেই, এগুলো হবেই। সবসময় তুমি যেটা চাও, মানে লাইফ doesn't always provide according to your wish, sometimes you need to adjust, sometimes you need to calculate যে আমার কোথায় লাভ হচ্ছে বেশি, কোথায় ক্ষতি হচ্ছে বেশি। আরেকটা হচ্ছে বি থেকেও তৈরি করা যায়, সেখানে পি কিউ আর তৈরি হয়। আমার কথা হচ্ছে যে আমি কোনটা ভালো হবে, 1 নাম্বারটা ভালো হবে, কারণ কি 1 নম্বরে আমার the percentage of desired product is high বা higher than the second one। এই তো এই জিনিসটাই আসলে যেটা তুমি খালি চোখে দেখে বললা, যেটা তুমি হইতেছে মুখে মুখে হিসাব করে বললা, ওইটাই হইতেছে আমাদের কেমিস্ট্রিতে অ্যাটম ইকোনমি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অ্যাটম ইকোনমি হইতেছে এইটা, সেটা হইতেছে দেখো এইটা দেখার দরকার নেই, আগে ইকুয়েশনটা দেখো। AE স্ট্যান্ডস ফর অ্যাটম ইকোনমি। সো অ্যাটম ইকোনমি মানে হইতেছে কোন একটা বিক্রিয়াতে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, দ্য মাস অফ ডিজায়ার্ড প্রোডাক্ট, মানে যেটা আমি চাই আর কি। ধরো ওইখানকার পি হচ্ছে আমি চাই, আর নিচে হইতেছে সকল বিক্রিয়কের সংকেতের ভরের সমষ্টি,
এই তোমরা কি এটা বুঝো যে হইতেছে দাঁড়াও একটু পরে বলতেছে, সকল বিক্রিয়ক না দিয়ে আমি এখানে সকল উৎপাদ দিব। তোমরা কি কনজারভেশন অফ মাস থিওরি জানো? কনজারভেশন অফ মাস থিওরি হইতেছে একটা বিক্রিয়ার সময় ভর কখনো পরিবর্তন হয় না, বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর সমান হয়। এটা কি বুঝো, জানো? ল্যাভোইসিয়ে ল্যাপ্লাসের ফর্মুলা। একটা যাই হোক, একটা বিক্রিয়ার সময় তুমি যদি সেখানে বদ্ধপাত্রে করো, যদি বদ্ধপাত্রে করো আর কি, সেখান থেকে যদি কোনো কিছু উড়ি টুড়ি না যায়, তাহলে যে পরিমাণ বিক্রিয়ক ছিল সেই পরিমাণ উৎপাদ থাকবে আর কি। যাই হোক, যদি না জানো তাহলে এখন জানো। এটাকে বলা হয় যে ভরের নিত্যতা সূত্র। শক্তি যেরকম সৃষ্টি ধ্বংস হয় না, তেমন ভরও সৃষ্টি ধ্বংস হয় না বিক্রিয়ার সময়। যে বিক্রিয়কে যে ভর, উৎপাদে সেই মানে ভরটা সেম থাকে। এখন এখানে রাফা খুব ভালো হতো, রাফা যদি এখানে উৎপাদ লিখে দিত, বাট এখানে উৎপাদ লিখাও যা, এখানে বিক্রিয়ক লিখাও তাই, যাহাই লাও তাহাই কদু আর কি। বুঝছো? তোমাদের অনেকের বইতে দেখবে এখানে উৎপাদ আছে। যদি কারো বই পড়ে থাকো, যদি কেউ বই উৎপাদ দেখা থাকে, তাইলে হইতেছে ঘাবড়ানোর কোনো কারণ নেই, বোথ আর কারেক্ট। এখানে বিক্রিয়ক হইলো যা, উৎপাদ হইলো তাই। তো কথা হইতেছে অ্যাটম ইকোনমি মানে হইতেছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, মানে যেটা আমি চাই সেটা। রাইসা বলছে রিয়েলিটিতে কেমন হয়? হ্যাঁ, রিয়েলিটিতে এমন হয়। সেটা হচ্ছে তোমার কয়েকটা কন্ডিশনস মানতে হবে। ইউ নিড টু প্রিজার্ভ ইট ইন এ ক্লোজড এরিয়া, মানে কোনো গ্যাসটা যেন বের হয়ে যেতে না পারে, তাইলে হইতেছে বিক্রিয়ক উৎপাদের মোট ভর সমান থাকে। কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই হইতেছে মোট উৎপাদের ভর। তাহলে দেখো তো, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই মোট উৎপাদের ভর ইন্টু 100 দিয়ে কেন গুণ করছি? পার্সেন্টেজ বের করার জন্য করছি। তাহলে কি তুমি বুঝতে পারছো যে অ্যাটম ইকোনমি কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস দ্য পার্সেন্টেজ অফ দ্য ডিজায়ার্ড প্রোডাক্ট অ্যাকর্ডিং টু টোটাল প্রোডাক্ট। মানে মোট প্রোডাক্টের সাপেক্ষে ডিজায়ার্ড প্রোডাক্টের পার্সেন্টেজ বোঝাচ্ছে। এইখানে যেটা তুমি মুখে মুখে হিসাব করে করছো, এইখানে সেটা একটা ক্যালকুলেশন দিয়ে করানো হয়। এবং আবারও বলতেছি, নিচে মোট উৎপাদও যা, মোট বিক্রিয়কও তাই। সো এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, মোট উৎপাদও যা, মোট বিক্রিয়কও তাই। সো নিচে মোট উৎপাদের ভর, মোট উৎপাদ মানে হইতেছে যে এইটা যোগ হচ্ছে এইটা, এই ক্ষেত্রে এইটা যোগ হইতেছে এইটা। তাহলে নিচে হচ্ছে মোট উৎপাদের ভর আর উপরে হইতেছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। যারা আমার কথা বুঝবা আলহামদুলিল্লাহ, যারা আমার কথা বুঝবা না তারা ফর্মুলা মুখস্থ করবা। তাহলে আবার একটু বলতেছি যে নিচে হচ্ছে মোট উৎপাদের ভর আর উপরে হইতেছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তাহলে অ্যাটম ইকোনমি দিয়ে কি বোঝায়? অ্যাটম ইকোনমি দিয়ে বোঝায় যে মোট উৎপাদের রেসপেক্টে কাঙ্ক্ষিত উৎপাদ কত পার্সেন্ট। তাহলে অ্যাটম ইকোনমি বেশি হলে ভালো হয় না কম হলে ভালো হয়? আমাকে এটা আনসার দাও। যে আমার কথা বুঝছো, ফিল করতে পারছো, ভেরি গুড। যে বুঝো নাই, নো প্রবলেম, তুমি হইতেছে মুখস্থ করে ফেলো। এই প্রশ্ন হচ্ছে অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? অবশ্যই বেশি হওয়া ভালো। গুড। মনে রাখবা যে এই মানে অ্যাটম ইকোনমি যদি বেশি হয়, সেই প্রসেসটা তত বেশি সবুজ হয়। অ্যাটম ইকোনমি বেশি হইলে সেই প্রসেসটা তত বেশি হচ্ছে সবুজ বা তত বেশি গ্রিন। মানে অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো। আর তোমরা যারা বেশি বানানটা লিখছো, বেশি বানানটা অনেকে ভুল লিখছো। দেখো, বেশি বানান হইতেছে এইটা, এটা হচ্ছে বেশি, এইটাও বেশি, ঠিক আছে, বাট এই বেশি মানে হইতেছে ছদ্মবেশী, বুঝছো? ওই যে থাকে না, চাচা বেশি লোকটা, অথবা ভেড়া বেশি কুকুর, সেটা হচ্ছে বেশি। আর এই বেশি মানে হচ্ছে বেশি, অনেক, প্রচুর, এটা। তাহলে আমি তোমাদেরকে লং স্টোরি শর্টে রিভিউ করে দিই। সেটা হচ্ছে আমরা পড়ছি অ্যাটম ইকোনমি। সো দ্য মেইন থিং অফ অ্যাটম ইকোনমি ইজ টু ম্যাক্সিমাইজ দ্য প্রোডাক্ট অ্যান্ড মিনিমাইজ দ্য পলিউশন। সো প্রোডাকশনটাকে ম্যাক্সিমাইজ করব, পলিউশনটাকে মিনিমাইজ করব। অ্যাটম ইকোনমির মূলনীতি কয়টা? অ্যাটম ইকোনমির মূলনীতি হয়েছে 12টা। তো 12টা মূলনীতির মধ্যে আমরা একটু একটা নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল যে 12টার মধ্যে 6টা তুমি যখন একটু ভালো মতো পড়বা আর কি। তারপর অ্যাটম ইকোনমি কি জিনিস? কোন একটা প্রসেসের একাধিক ওয়ে থাকতে পারে, কোন একটা জিনিস তৈরির একাধিক ওয়ে থাকতে পারে। সো এই একাধিক ওয়ের মধ্যে কোনটা ভালো, কোন প্রসেসটা ভালো, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি দিয়ে বুঝায়। সো অ্যাটম ইকোনমি বুঝাতে কি বুঝায়? যে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ, এইটা হচ্ছে আমাদের অ্যাটম ইকোনমি দিয়ে বোঝানো হয়। এবং অবশ্যই বিক্রিয়ার মোল সংখ্যা তো বিবেচনা করতেই হবে, কিছু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে এইগুলো তোমাদেরকে আমি আর ইয়া করবো না, যে এখানে আরো কিছু মূলনীতি আছে,
সবাই ম্যাথটা লিখে নাও। নুসরাত জাহান বলছে আমাদের কলেজের পরীক্ষা আমি পঞ্চম হয়েছি। ওকে, কংগ্রাচুলেশনস নুসরাত, বাট দেয়ার ইজ স্টিল স্পেস ফর ইমপ্রুভমেন্ট, লুক ফরওয়ার্ড দিস ভাইয়া। পঞ্চম হয়েছে, এখনো তোমাদের আরো বাকি আছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি নির্ণয় করো। আচ্ছা, তোমাদের কারো যদি ওই যে কনজারভেশন অফ ম্যাথ থিওরি প্রমাণ করার ইচ্ছা হয়, যদি মনে হয় যে ভাই আই হ্যাভ ট্রাস্ট ইস্যু, আমাদের প্রমাণ করে দেন, তুমি একটা কাজ করো, এইটা আর এইটা যোগ করো, ভর দেখবে এটার ভরের সমান হয়। আচ্ছা, এই প্রশ্ন সলভ করতে কি ক্যালকুলেশন লাগে? এটার অ্যাটম ইকোনমি কত পার্সেন্ট বোকার দল? 100%। কেন 100% ভাই? এখানে উৎপাদ একটাই, উৎপাদ একটাই না? তো উৎপাদ যদি একটাই হয়, তাহলে তোমাকে আর তো কোনো কাঙ্ক্ষিত কোনো কিছু, কাঙ্ক্ষিত বলেও কিছু নাই, অনাকাঙ্ক্ষিত বলেও কিছু নাই। ছেলে দুইটা হইলে না বাপ মা কম্পেয়ার করে যে এটা ভালো ওটা ভালো না, কিন্তু একটা হইলে আর কি কম্পেয়ার করবে? সো অ্যাটম ইকোনমি 100%। সবাই কি বুঝতে পারছে অ্যাটম ইকোনমি কেন 100% হয়? অনেকে না ক্যালকুলেটর নিয়ে বয়ে গেছে যে আমি এখন সলভ করে ফাড়াই দেবো। ভাই কিভাবে 100% হয়? 100% হয় হইতেছে এটা দেখো, আমার তো উৎপাদ একটাই, তাহলে যেটাই আমার কাঙ্ক্ষিত সেটাই তো মোট। তাহলে তুমি যদি হইতেছে ওই ইয়া করো, মানে হইতেছে রেশিও বানাও, তাহলে কাঙ্ক্ষিত তোমার যেটা মোটও সেটা, বাট আমি চাই না তুমি এটা হিসাব করে করো। মানে ইউ নিড টু বি স্মার্ট ভাই, যারা প্রশ্ন করে তারা স্মার্ট, ইউ নিড টু বি স্মার্টার। সো তুমি যদি এটা নিয়ে আসলে ক্যালকুলেশন করে বসাও, তোমার সময় লাগবে বেশি, আমি চাই না যে তোমার সময় লাগুক। পরের প্রশ্ন আসো। ভাই ক্যালকুলেটরটা লাগবে। যারা বলতেছে ম্যাথটা করাই দেন, ম্যাথটা আমি এখানে করাই দেবো, সমস্যা নাই, যেখানে ম্যাথ করা দরকার সেখানে করবা। এই তোমার কি মনে হয় ওই প্রশ্ন আসলে দিছে তোমাদেরকে ম্যাথ করার জন্য? ওই প্রশ্ন জীবনে ম্যাথ করার জন্য দেয় নাই। সবাই প্রশ্ন দুইটা লিখে নাও, প্রশ্ন দুইটা তো না, প্রশ্ন একটা। থ্যাংক ইউ ভাই। তোলা হইলে একটু বইলো। ওকে ডান। দেখো, আমার কাছে হচ্ছে দুইটা প্রসেস দেওয়া আছে। এখানে হচ্ছে গ্লুকোজ থেকে হচ্ছে ইথানল তৈরি করা হচ্ছে, আর এখানে হচ্ছে ইথাইল ব্রোমাইড বা অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের ইথানল তৈরি করা হচ্ছে। প্রশ্ন বলছে যে ইথানল উৎপাদনের কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যাখ্যা করো। মানে কোন প্রসেসটা বেশি গ্রিনার, এই হচ্ছে প্রশ্ন। এখন দেখো, এই প্রশ্ন সলভ করতে গেলে তো তোমার এখন খুব একটা পেইন হবে না, কারণ কি ইউ জাস্ট লার্ন অ্যাবাউট অ্যাটম ইকোনমি। তো ভাইয়া দিস ম্যাথ ইজ সাপোজ টু ইউজ দ্য ফর্মুলা অফ অ্যাটম ইকোনমি, তাই না? এটা মনে হইতেই পারে যে ভাই মাত্র তো অ্যাটম ইকোনমি পড়াইলেন, তারপরে তো আপনি এটা ম্যাথ দিলেন, তো অ্যাটম ইকোনমির তো রিলেটেড ম্যাথই হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এক্সামে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে এই ম্যাথটা অ্যাটম ইকোনমি দিয়ে করতে হবে। যদি কখনো বলে যে কোনটা ভালো কোনটা মন্দ, কোন প্রসেসটা বেশি গ্রিন কোন প্রসেসটা কম গ্রিন,
তখন সবসময় মাথায় রাখবা অ্যাটমিক ইকোনমি দিয়েই করতে হবে। গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ মানে এইটা এবং এইটা দুটারই অ্যাটমিক ইকোনমি বের করতে হবে। এরপরে একটা কথা আছে এই সমস্ত রিঅ্যাকশনে, সেটা হচ্ছে দেখো কোনটা কাঙ্ক্ষিত আর কোনটা কাঙ্ক্ষিত না, এটা আপেক্ষিক না? আপেক্ষিক তো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা বিজনেসে ধরো কয়লা তৈরি হচ্ছে বা ছাই তৈরি হইতেছে, ওই ছাইটা তাদের কাছে কিন্তু হচ্ছে অনাকাঙ্ক্ষিত, বাট ওই ছাইটাও কিন্তু আবার ব্যবসা করে। তোমরা দেখবা যে ঢাকায় ছাই বিক্রি করে। তো ফ্যাক্ট হচ্ছে যে কোনটা যে আসলে ডিজায়ার্ড আর কোনটা ডিজায়ার্ড না, ব্যাপারটা কিন্তু খুবই রিলেটিভ একটা ব্যাপার। সো তোমাদেরকেও একটু বলতেছি, সেটা হইতেছে মানে দেয়ার আর লটস অফ পিপল অ্যারাউন্ড আস who are questions who ask questions about our ability, যে ওকে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, মানে তোমার দ্বারা হবে না, তুমি ইউজলেস, এরকম অনেকে অনেক কিছু বলার চেষ্টা করে। তো ফ্যাক্ট হচ্ছে মানে sometimes he might be wrong, sometimes his or her the scale of judgment is not for you. আমি বলতে চাচ্ছি যে কোনটা আসলে যে আমার দরকার, কোনটা যে আমার দরকার না, সেটা আসলে হচ্ছে ডিপেন্ড করে তুমি কোন স্কেলে বা কোন জাজমেন্ট দিয়ে মাপছো। যেমন ধরো এখানে আর তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই আমার কি ইথানল কাঙ্ক্ষিত নাকি কার্বন ডাইঅক্সাইড কাঙ্ক্ষিত, আমি তো আসলে জানি না। এটা বলে দেওয়া উচিত ছিল যে হ্যাঁ আমার এখানে ইথানল হচ্ছে ডিজায়ার্ড। তো যেহেতু জানি না, এটা আসলে আগে থেকে বলা যাবে না, তারপর আমি মোটামুটি বুঝতে পারছি যে দুইটা বিক্রিয়াতে একটা কমন প্রোডাক্ট আছে ইথানল, তাহলে ইথানলটা হয়তো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ। জাইমেজ হচ্ছে একটা এনজাইমের নাম, একটা প্রভাবক আর কি, বায়ো ক্যাটালিস্ট বলে। তো সবাইকে বলতেছি যে দ্য পিপল হু আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর অ্যাবিলিটি জাস্ট ইগনোর দেম। এটা বিশ্বাস রাখো যে সামটাইমস পিপল ডোন্ট হ্যাভ দ্য জাজমেন্ট স্কেল ফর ইউ। তোমার জাজমেন্ট স্কেলটা তোমার মতো করেই হবে। এভরি পিপল হ্যাজ হিজ ওন স্কেল, হ্যাজ হিজ ওন অ্যাবিলিটি, হ্যাজ হিজ ওন গোল, হ্যাজ হিজ ওন ডেস্টিনেশন। কারোটার সাথে কারোটা কম্পেয়ার করা যাবে না। কেউ যদি তোমাকে সেগুলো কম্পেয়ার করে, ধরে নিবা যে সেটা জাজমেন্ট আসলে তোমার জন্য না। তো যাই হোক ভাই, প্রভাবকের ভর কোথাও যাবে না, প্রভাবকের ভর তোমার কাজে লাগবে না। এখন আমরা দুইটা প্রসেসের আসলে অ্যাটম ইকোনমি বের করব। সো অ্যাটম ইকোনমি বের করতে গেলে কিভাবে করব? এক নম্বরে যদি অ্যাটম ইকোনমি বের করতে চাই, মানে প্রথম প্রসেসের অ্যাটম ইকোনমি, উপরে কি হবে? উপরে হবে হইতেছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। কাঙ্ক্ষিত উৎপাদ কি এখানে? ইথানল, তাই না? সো ইথানলের ভর কত জানো? একটা ইথানল যদি বের করি, ইথানলের ভর হচ্ছে কার্বন হচ্ছে 12 দুগুণে 24, কার্বন হচ্ছে 12 দুগুণে 24, আর হাইড্রোজেন হচ্ছে 6, আর অক্সিজেন হচ্ছে 16, 46। তাহলে এটা হচ্ছে 46। এখানে কি হবে? 2 ইন্টু 46। তোমরা কি বুঝতে পারছো কেন 2 দিয়ে গুণ করছি? 2 দিয়ে গুণ করছি কারণ ইথানল 2 মোল তৈরি হয়েছে। আর নিচে কি হবে? নিচে মোট উৎপাদ হবে, তাই না? এখন যারা বোকার দল তারা করবে কি, যে এইটার এটা যোগ করবে। আর যারা স্মার্ট তারা কি করবে জানো? তারা এখানে ডিরেক্টলি 180 বসাবে। কারণ কি ভাই, তুমি তো জানো যে এইটার ভর আর এই ভরগুলোর যোগফল কি? এই যোগফল সেম না? তো সেম যদি হয়, আমি কষ্ট করে কেন হইতেছে কাহিনী করে এই দুটো যোগ করব? মানে আমার কথা বুঝছো যে স্মার্টনেসটা আসলে কি? অনেক সময় এই কারণেই হইতেছে তোমার প্রিপারেশন ভালো থাকে। মানে আমাদের কাছে অনেক স্টুডেন্টরা আসলে হচ্ছে কমপ্লেইন করে, ভাইয়া ভালো পড়ছি কিন্তু এক্সাম হলে পারি নাই। সো এক্সাম হল স্মার্টনেস হচ্ছে এটা। এই দুটো যোগ করলে তুমি দেখো হয়তো 180 হবে, 100 হয়তো না, অবশ্যই 180 হবে আর কি, না হওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু ওইটা বসাই দিলে তো 180 হয়ে যায়। আর হচ্ছে কি দিয়ে গুণ করবে? 100 দিয়ে গুণ করবা। ওকে, টু কনভার্ট ইজ পার্সেন্টেজ। কত আছে এখানে? গুণন হচ্ছে 2, গুণন হচ্ছে 100, ভাগ হচ্ছে 180, 51.11। হ্যাঁ, এটা হচ্ছে 51.11। এই হচ্ছে আমাদের প্রথম প্রসেসটা অ্যাটম ইকোনমি। গুড। এইভাবে সেম ভাবে তোমাকে দ্বিতীয় প্রসেসের অ্যাটম ইকোনমি বের করতে হবে, 2 নম্বর প্রসেসের। সো এটার অ্যাটম ইকোনমি কি জিনিস? এখানে আমার কাঙ্ক্ষিত কত? এখানে শুধু 46। আর এখানে কি হবে? 46 প্লাস
এই পটাশিয়াম হচ্ছে কত? পটাশিয়াম হচ্ছে ৩৯। ৩৯ যোগ হচ্ছে ব্রোমিন। ব্রোমিনের কত? ব্রোমিনের পারমাণবিক ভর কত? ভুলে গেছে। 79। আচ্ছা, ওকে 79 ইনটু হচ্ছে 100। একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া 46 কিভাবে হয়? এই যে ইথানলের আণবিক ভর। আচ্ছা, ব্রোমিন 80। ওকে 80 বসাইলাম। এদের উপর কোনো ভরসা নাই। এরা একজন বলে 80, একজন বলে 79। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। $79.9 মানে 80। ঠিক আছে। ওকে, তাহলে এখানে আনসার কত থাকে? এখানে আনসার থাকে হচ্ছে এখানে কত আসে? 36 পয়েন্ট 36 পয়েন্ট কত? 36.5%। তাহলে কোন প্রসেসটা বেশি গ্রিন? এই উপরেটা হচ্ছে বেশি গ্রিন। তাহলে আমরা বলতে পারবো যে 1 নংটা হচ্ছে 1 নং বিক্রিয়া বলি বা 1 নং প্রসেস বলি, এটা বেশি সামঞ্জস্যপূর্ণ। এই কাঁচা বাচ্চারা ক্লিয়ার হয়েছে? বলো। $27.71। আচ্ছা, ঠিক আছে। 27.71%। ওকে, তাতে কি হয়েছে? এক্সামে তো তাহলে আমি হইতেছে পুরো ব্যাপারটা একটু যোগ করি। আচ্ছা, এখানে তো হইতেছে হ্যাঁ পটাশিয়াম, এটা যোগ হবে আর কি। ৩৯ যোগ হচ্ছে ৮০। আচ্ছা, তোমাদের দিয়ে আর কোনো ক্যালকুলেশন আমি করাবো না। তোমাদের দিয়ে ক্যালকুলেশন করালে আমি কনফিউজড হয়ে যাই। 4600 বাই হচ্ছে 46 প্লাস হচ্ছে 39 প্লাস হচ্ছে 80 পূরণ হচ্ছে 100। হ্যাঁ, এবার ঠিক আছে, এটাই হবে। তাহলে হচ্ছে আমি কনসেপ্টে বলি, অ্যাটম ইকোনমি মানে কি? যে ফিল করতে পারছো সে খুবই ভালো, আর যে ফিল করতে পারো না সে মুখস্থ করবা। এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স তুমি আনসার করতে পারছো কিনা। সো অ্যাটম ইকোনমি মানে হচ্ছে এইটা, যে মোট উৎপাদের সাপেক্ষে আমার কাঙ্ক্ষিত উৎপাদ আসলে কত পার্সেন্ট, সেটা আমাদেরকে অ্যাটম ইকোনমি বোঝায়। তাহলে মোট উৎপাদের সাপেক্ষে বের করলেও হয়, মোট বিক্রিয়কের সাপেক্ষে বের করলেও হয়, কারণ একটা বিক্রিয়ার সময় বিক্রিয়ক এবং উৎপাদ আসলে একই পরিমাণে থাকে, হয়তো। আমাদেরকে এখানে দুইটা প্রসেস দেওয়া আছে। আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে ইথানল। আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই ইথানলের ক্ষেত্রে দুইটা প্রসেসের মধ্যে কোনটা গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমি প্রথমটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমি বের করছি, সেম গোস ফর দ্য সেকেন্ড ওয়ান। সো কোনটার অ্যাটম ইকোনমি বেশি? 51% অ্যাটম ইকোনমি প্রথমটার, যেহেতু এটা বেশি। সো যেহেতু এটা বেশি, তার মানে হচ্ছে এটা বেশি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। কেমনে বের করছি? উপরে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ, যেহেতু 2 মোল আছে, 2 মোলস দেখে 2 গুণ করছে। আর নিচে মোট উৎপাদ, মোট উৎপাদ নিলেও হয়তো আমার কাছে মনে হয়েছে এটা ইজি। আমার গ্লুকোজের আণবিক ভরটা মুখস্থের জন্য আমি গ্লুকোজেরটা নিচ্ছি, এটা নিয়ে একই কথা। আর তারপরে হইতেছে এখানে অ্যাটম ইকোনমি কি হইলো? 46। তারপর হইতেছে নিচে কি? মোট উৎপাদ। মোট উৎপাদ হচ্ছে এইটার 46 প্লাস এইটার হচ্ছে পটাশিয়ামে তো 39.1, একই কথা। আর এখানে হচ্ছে 80। ওকে, তারপর হইতেছে এই প্রশ্নটা লিখে নাও। হুমায়রা বলছে ভাই 39 আর 80 কেন যোগ করলেন? হুমায়রা, এই যে
পটাশিয়াম ব্রোমাইডের আণবিক ভরটা বের করছি। পটাশিয়ামের 39, ব্রোমিনের হইতেছে 80, এই দুটো যোগ করলো। সুরমা আক্তার, বাবা এই প্রশ্নগুলো করো না ভাই, বাবা এই প্রশ্নগুলো করো না, এগুলো ফানি প্রশ্ন। অ্যাটম ইকোনমি পার্সেন্টেজে হবে না, হ্যাঁ পার্সেন্টেজে হয়, তুমি যদি 100 দিয়ে গুণ করো। 100 দিয়ে গুণ না করলে পার্সেন্টেজে হয় না। এটা বইটা আসা প্রশ্ন। সবাই প্রশ্নটা তুলে নাও। অমর্ত্য মন্ডল, কাঙ্ক্ষিত বুঝবো কেমনে? কাঙ্ক্ষিত বুঝবা প্রশ্নে বলা থাকবে কাঙ্ক্ষিত বুঝবা, অথবা আকার ইঙ্গিতে বলা থাকবে কাঙ্ক্ষিত বুঝবা। যেমন ধরো এখানে রিঅ্যাকশনটাতে ভাই আমি দুই ক্ষেত্রেই দেখছি ইথানল তৈরি হয়েছে, তাহলে কাঙ্ক্ষিত তো ইথানল। বা এখানে লিখাই দিছে ইথানল উৎপাদনের কোন পদ্ধতিটি, তাহলে তুমি কি তৈরি করতে চাও? ইথানল উৎপাদন তৈরি করতে চাও। তো ফ্যাক্ট হচ্ছে যে প্রশ্নে এমন কোন সোর্স বা কোনো হিন্ট দেওয়া থাকবে, তুমি সেখানে বুঝে নিতে পারবা যে এখানে আমার কাঙ্ক্ষিত হচ্ছে এটা। এটা বুঝে এমন আহামরি কঠিন কিছু হবে না। যারা স্মার্ট তারা এই প্রশ্নটা দেখে ক্যালকুলেশন করার আগে আনসারটা বোঝা যায়, বা আনসারটা বোঝা উচিত, মানে এটা বোঝা খুবই সহজ। এই প্রশ্নটা না করেও বোঝা যায় যে কোনটা বেশি গ্রিনার। আচ্ছা, আমাকে প্রশ্নে বলছে টাইটেনিয়াম দুইটা ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা হয়, মানে কাঙ্ক্ষিত হচ্ছে টাইটেনিয়াম, বুঝতেই পারছো। তুমি টাইটেনিয়াম নিষ্কাশন করবা, সেখানে তোমার কাঙ্ক্ষিত তো টাইটেনিয়ামই হবে। এখন আমাকে বলছে যে দুইটা বিক্রিয়া, একটা টাইটেনিয়ামের অক্সাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশন, আরেকটা শুধু টাইটেনিয়াম অক্সাইডকে হিট দিয়ে টাইটেনিয়াম তৈরি করা, কোন পদ্ধতিটি গ্রিনার? ওকে, সবার কি প্রশ্ন তোলা হয়েছে? So all of you done with the question? Okay, done. Good. তাহলে আমরা কি করব? ওই অ্যাটম ইকোনমি বের করব। প্রথমটার অ্যাটম ইকোনমি মানে কি? আমাদের কাঙ্ক্ষিত টাইটেনিয়াম দেখো। টাইটেনিয়ামের ভর হচ্ছে 46। এই খুব বেশি প্যানিক হয়ো না, ডোন্ট বি প্যানিকড। বুয়েটে টাইটেনিয়ামের ভরটা দেওয়া ছিল 46। যদি প্রশ্ন ব্যাংক দেখো দেখবে ওরা প্রশ্নে দিয়ে দিছে যে টাইটেনিয়াম এটার ভর হচ্ছে 46। আর নিচে কি হবে? 46 প্লাস এই যে এখানে 2 আছে, 2 ইনটু এই ম্যাগনেসিয়াম কত? 24। আর এখানে অক্সিজেন কত? 16। আর চাইলে 100 দিয়ে গুণ করতে পারো টু মেক ইট পার্সেন্টেজ। কত পার্সেন্ট আসে না তোমাদের উপরে আসলে আমি ভরসা করি না, সো আমি আমার মতো করে ক্যালকুলেশন করি। 4600 এখানে 46 প্লাস 24 আর 16 হচ্ছে 40, মানে 80 থাকে আর কি। এখানে থাকে হইতেছে 36.5%। আমাদের প্রথম প্রসেসের অ্যাটমিক ইকোনমি হইতেছে 36.5%। তাহলে এই হচ্ছে আমাদের। আচ্ছা, টাইটেনিয়াম 48। ওকে, 48 48 নিয়ে দেখি তো কত আসে। 46 দেওয়া ছিল বোধহয় বইয়ে, কোন আইসোটোপ টাইসোটোপ কিছু হতে পারে। আচ্ছা, 48 দিয়ে করো, একই কথা। এখানে হচ্ছে 48, এখানে হচ্ছে 48, তাহলে এখানে আসে 37.5%। ওকে, 48 দিয়ে করি। এরপর হচ্ছে আমরা দ্বিতীয় প্রসেসে যদি অ্যাটমিক ইকোনমি বের করতে চাই, এখানকার অ্যাটমিক ইকোনমি কত হবে? অ্যাটমিক ইকোনমি হবে হচ্ছে এইটা। এখানেও কাঙ্ক্ষিত টাইটেনিয়াম, সো 48, আর নিচে হইতেছে 48 প্লাস দেখো অক্সিজেন কত? 32 ইনটু কত? 100। তাহলে এখানে থাকে হচ্ছে 32, 60%। তাহলে কোনটা বেশি গ্রিন? নিচেটা বেশি গ্রিন। আমরা আনসার পেয়ে গেলাম। কারণ কি? দ্য অ্যাটম ইকোনমি ইজ হায়ার।
তো যেহেতু অ্যাটম ইকোনমি বেশি, তার মানে দ্বিতীয়টা হচ্ছে বেশি সবুজ, বেশি গ্রিন। ওকে, বাকি যে নীতিগুলো আছে, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, নিরাপদ রাসায়নিক পদার্থ উদ্ভাবন, নিরাপদ দ্রাবক ব্যবহার, তারপর হচ্ছে শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাত সৃষ্টি, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আমরা হচ্ছে তোমাদেরকে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে লিখে নাও ই ফ্যাক্টর। সবাই টাইটেল লিখে নাও ই ফ্যাক্টর। ই ফ্যাক্টর। এখন প্রশ্ন হতেছে ভাই, হোয়াট স্ট্যান্ডস ফর ই, মানে ই আসলে কি? সো ই ফ্যাক্টর মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ই মানে হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এখন ই ফ্যাক্টর জিনিসটা কি? এটা হচ্ছে অ্যাটম ইকোনমির একটু বিপরীত রাশি। বিপরীত রাশি হইতেছে, দেখো অ্যাটম ইকোনমি দিয়ে বুঝায় যে প্রসেসটা কতটুকু গ্রিন কি গ্রিন না, এটা বুঝায়। যত বেশি তত ভালো। তুমি ই ফ্যাক্টরের ইকুয়েশনটা খেয়াল করছো? মোট বর্জ্যের ভর, দ্য মাস অফ টোটাল ওয়েস্ট বাই মোট উৎপাদের ভর। তাহলে উপরে হইতেছে মোট বর্জ্যের ভর আর নিচে হইতেছে মোট উৎপাদের ভর। তাহলে ই ফ্যাক্টর এই ইকুয়েশন থেকে তোমার কাছে কি মনে হয়, বেশি হইলে ভালো না কম হইলে ভালো? মারিয়া আক্তার বলছে, ভাই গুহা স্যারের বইয়ে তো বিক্রিয়কের ভর দিয়ে ভাগ করছে কেন? মারিয়া, তুমি এতক্ষণ ধরে অবশ্যই ক্লাসে ছিল না ভাইয়া। ক্লাসে থাকলে তুমি এই প্রশ্নটা করতে না। ভাই বিক্রিয়কের মোট ভর আর উৎপাদের মোট ভর তো একই। হুট করে ক্লাসে এসে ঠাস করে একটা প্রশ্ন করে দাও, পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট না জেনে। এগুলো তো খুবই আনফরচুনেট। তো দেখো, অ্যাটম ইকোনমি বোঝায় যে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদ বেশি না কম, সেটা বোঝায় হইতেছে অ্যাটম ইকোনমি। আর ই ফ্যাক্টর দিয়ে বোঝায় মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পরিমাণটা বোঝায়। আবারও বলতেছে যে অ্যাটম ইকোনমি দিয়ে বোঝায় হইতেছে মোট উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ, আর ই ফ্যাক্টর বোঝা হইতেছে মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ। তাহলে অ্যাটম ইকোনমি বেশি হইলে আমাদের জন্য ভালো, আর ই ফ্যাক্টর হইতেছে কম হইলে আমাদের জন্য ভালো। ওকে, তো সবাই একটু লিখে নাও যে ই ফ্যাক্টর যত কম হয়, দেখো ই ফ্যাক্টরের মান যত কম হয় শিল্প ইউনিটটি তত মানসম্মত এবং গ্রিন কেমিস্ট্রি মানসম্মত হয়। এটা বুঝে গেছো? সবাই ফর্মুলাটা লিখে নাও, এবং লিখে নেওয়ার পরে এই উপরে কিছু লিখতে হবে না, জাস্ট ফর্মুলাটা লিখে নাও। ইউজুয়ালি এটাকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় না, ইউজুয়ালি হয় না, ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়। পার্সেন্টেজ দিয়ে করলেও কোনো ক্ষতি নেই, চাইলে করতে পারো, কোনো প্যারা নেই, বাট ইউজুয়ালি আমরা এরকম ভগ্নাংশ রেখে দিই। একজন বলছে, ভাই অ্যাটম ইকোনমি থেকে 100 থেকে মাইনাস করলে কি ফ্যাক্টর পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, যদি এটাকেও তুমি পার্সেন্টেজে প্রকাশ করো আর কি। যদি 100 থেকে মাইনাস করো সেক্ষেত্রে হয়, তবে এখানে কিছু কথা আছে। হাবিব বলছে বর্জ্যের ভর মানে, বর্জ্যের ভর মানে ময়লার ভর, যেটা আমরা চাই না, অনাকাঙ্ক্ষিত। সবার কি ইকুয়েশনটা লেখা হয়েছে? এবার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবা, সেটা হচ্ছে কোন কোন বইয়ে তুমি, কোন কোন বই হোক, কোন কোন প্রশ্ন ব্যাংক হোক, তুমি হয়তো বা এখানে মোট উৎপাদের ভরের বদলে মোট কাঙ্ক্ষিত ভরের একটা, এই নিচে, আবার বলতেছি কমেন্ট করা বন্ধ করো, লেখা বন্ধ করো, কথাটা মনোযোগ দিয়ে শুনো, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। সেটা হচ্ছে কোন কোন বইয়ে দেখবা বা কোথাও এরকম পেলেও পেতে পারো, সেটা হচ্ছে যে এইখানে উৎপাদের মোট ভর না নিয়ে ওরা কাঙ্ক্ষিত মোট ভর নিচ্ছে। তো আমাদের আসলে উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হইতেছে সেইখানে কত পার্সেন্ট উৎপাদ তৈরি হয়, বর্জ্য তৈরি হয়, ওয়েস্ট তৈরি হয়, সেটা বের করা। এটা আমরা বের করতে চাই। এখন তুমি যদি সেটা মোট উৎপাদের সাপেক্ষে বের করো তাইলে একটা মান পাবো আমরা, আর তুমি যদি কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে বের করো তাহলে আমরা আরেকটা মান পাবো। দুইটা মান অবশ্যই সমান হবে না। আবারও বলতেছি, সেটা হতেছে যে ভাই এই যে ওরে মিউট ব্লক করে দেন তো। হ্যাঁ, তাহলে আবারও বলতেছি, দেখো অনেকে কনফিউজড হয়ে যাবা। তো যে কনফিউজড হবা তারাই বলতেছি যে হইতেছে এটা যদি কোনো বইতে পড়তে চাও হয়তো প্যারা খাবা,
মনে হবে যে ভাইয়া একটা পড়াইছে, বইতে তো অন্য একটা আছে। ডিফারেন্স হচ্ছে ই ফ্যাক্টর জিনিসটা হইতেছে আমি বর্জ্যের পার্সেন্টেজ বের করব, বর্জ্যের পার্সেন্টেজ। সো বর্জ্যের পার্সেন্টেজ বের করব কিসের সাপেক্ষে? যে কোনো পার্সেন্টেজ বের করতে গেলে তো আমাকে একটা লাগে, একটা প্ল্যাটফর্ম লাগে, তার সাপেক্ষে বের করতে হয়। সো আমি তোমাদেরকে দেখাইছি মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ বের করা, মোট উৎপাদের সাপেক্ষে আর কি। কিন্তু কথা হচ্ছে কোন কোন বইয়ে তুমি দেখবা এখানে মোট উৎপাদ না দিয়ে কাঙ্ক্ষিত উৎপাদ দেওয়া আছে। এখন একটা হচ্ছে মোট উৎপাদের সাপেক্ষে পার্সেন্টেজ, একটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? বর্জ্যের পার্সেন্টেজ। কখনোই দুইটা সমান মান হবে না, ভ্যালুটা কখনো সমান হবে না। কিন্তু আমাকে বলো তো, ভ্যালু সমান না হইলেও যে সেন্সটা আমরা যেটা বের করতে চাচ্ছি সেইটা কি সেম টাইপের হয় কিনা? ভ্যালু কখনোই সমান হবে না, বাট সেন্সটা কি সেম কিনা? একটা হচ্ছে মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ, আরেকটা হইতেছে কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে বর্জ্যের পার্সেন্টেজ। দুইটা ভ্যালু অবশ্যই আলাদা হবে, ভ্যালু কখনোই সেম হবে না, মান কখনোই সেম হবে না। বাট তুমি যেটা প্রকাশ করতে চাচ্ছ, তুমি প্রকাশ করতে চাচ্ছ বর্জ্য কি বেশি তৈরি হয় না বর্জ্য কম তৈরি হয়, এটাই তো প্রকাশ করতে চাচ্ছ। তাইলে দুইটার কিন্তু সেন্স সেম হয়, দুইটার সেন্স একদমই সেম হয়। এরপরে ডিফল্ট কোয়েশ্চেন যে ভাই এক্সামে কোনটা লিখবো, মানে অটোমেটিক্যালি প্রশ্নটা মনে চলে আসে যে ভাই এক্সামে কোনটা লিখবো। সো এক্সামে যদি এমসিকিউ আসে, যদি এমসিকিউ আসে তাহলে হচ্ছে তুমি যে কোনো একটা দিয়ে আনসার মিলে যাবে। কখনোই এমন হবে না যে এমসিকিউতে আসছে দুইটা দিয়ে হইতেছে প্রশ্ন মিলবে, এরকম কখনোই হবে না। তো ফ্যাক্ট হচ্ছে এক্সামে এমসিকিউ আসলে যেটা দিয়ে মিলবে সেটা দিয়ে করবা। আর যদি সিকিউতে আসে তাহলে যে কোনো একটা দিয়ে করলে নাম্বার পাবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার আর্নিংস আমি যদি মান্থলি বের করি আর যদি উইকলি বের করি তাইলে ভাই মান সেম হবে না, মান তো আলাদা হবে। যে প্রতি সপ্তাহে আমি কত টাকা আর্ন করি আর প্রতি মাসে আমি কত টাকা আর্ন করি, এটা অবশ্যই ইট উইল ইন্ডিকেট ডিফারেন্ট ভ্যালুস। কিন্তু আমি যেটা বের করতে চাচ্ছি যে হাউ মাচ আই আর্ন, এইটা তো আসলে বোঝা যায় যে বেশি আর্ন করি না কম আর্ন করি। উইকলি হোক একটা মান পাবো, যদি হইতেছে আমি মান্থলি বের করি তাহলে আরেকটা মান পাবো। সো ক্ষেত্রে দুইটা সেম ভ্যালু হবে না, দুটো সেম সেন্স দেয় আর কি। এই ম্যাথটা একটু লিখে নাও। অনেকে হয়তো ইফেক্টর বইয়ে পাবা না, যদি ইফেক্টর বইয়ে না পাও কোনো সমস্যা নেই, আমি যেটুকু করাচ্ছি সেটুকু শিখে নাও, তাইলেই হবে। সবাই প্রশ্নটা তুলে নাও, প্রশ্ন তোলা হইলে বলবা যে ভাইয়া আই এম ডান উইথ দ্য কোয়েশ্চেন। একজন জিজ্ঞেস করছে ভাইয়া সাস্ট কি? শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই বয়সে এসে তোমাদের সাস্ট কি জানা উচিত, পড়া উচিত আসলে। ওকে ডান। দেখো আমাকে বলছে যে এই হচ্ছে আমার কাছে একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বিক্রিয়ায় এটা হচ্ছে আমার উৎপাদ এবং এই সেল হচ্ছে বর্জ্য। তাহলে আমাকে উৎপাদ দেওয়া আছে, বর্জ্য দেওয়া আছে, আমাকে বলছে যে ই ফ্যাক্টরের মান কত, মানে ই ফ্যাক্টরের ভ্যালু কত এটা বের করতে বলছে। তাহলে আমি যদি ই ফ্যাক্টরের ভ্যালু বের করতে চাই তাহলে হইতেছে এইটা, এই হচ্ছে আমাদের ই ফ্যাক্টর। এই ই ফ্যাক্টর মানে কি? আমাদের উপরে বর্জ্যের ভর হবে, বর্জ্যকে এই সেল, এই সেলের ভর হচ্ছে 36.5, দেখো এটা থাকে। আর নিচে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ না মোট উৎপাদ নাও। আবারও বলি, আমি নিজেই আছে, আমি কখনো কখনো এই ম্যাথটা করার সময় হচ্ছে মোট উৎপাদ নেই, আমি আবার কখনো কখনো করার সময় হইতেছে কাঙ্ক্ষিত উৎপাদ নেই, দোনোটা আমি নেই, তোমার যেটা ভালো লাগে সেটা নাও। সো এখানে হবে হচ্ছে এটার ভর কত, কার্বন হচ্ছে 1 2 3, 3 12 হচ্ছে 36, আর এখানে হাইড্রোজেন হচ্ছে 2 3, 3 আর 2 হচ্ছে 5 6 6, আর যোগ হচ্ছে অক্সিজেন হচ্ছে 16, তাহলে এখানে থাকে 58 আর হচ্ছে 36.5। দেখো, সিন্স দিস ইজ এ রিটেন কোয়েশ্চেন ইউ আর ফ্রি, তুমি চাইলে এখানে হইতেছে মোট নিতে পারো, তুমি চাইলে কাঙ্ক্ষিত নিতে পারো, তুমি যেটা নাও সমস্যা নেই, দোনোটাই হচ্ছে রিটেনের জন্য সঠিক উত্তর বলে বিবেচিত হবে।
তাহলে উপরে হচ্ছে 36.5 আর নিচে হচ্ছে 58 প্লাস 36.5, এখানে আসে হচ্ছে 0.38। এই হচ্ছে আমাদের আনসার। ডালিম চন্দ্র বলছে 100 দিয়ে গুণ হবে না। 100 দিয়ে নরমালি ইফেক্টরকে গুণ করে না, করলে করতে পারো, বাট সবকিছুর তো একটা কনভেনশন আছে, সবকিছুর তো একটা আসলে নিয়ম আছে। সো ইউজুয়ালি এটা হচ্ছে আমাদের 100 দিয়ে গুণ করে না নরমালি মানুষজন। তাহলে এই ছিল আমাদের গ্রিন কেমিস্ট্রি। সো গ্রিন কেমিস্ট্রির পুরো কনসেপ্টটাকে আমি রিভিউ করে দিই, যারা বুঝছো ভালো কথা, যারা বুঝো নাই ছোট ধরে মুখস্থ করবা। গ্রিন কেমিস্ট্রি আমাদের কি বলে? গ্রিন কেমিস্ট্রি আমাদের বলে হচ্ছে যে ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন। এই যে আমাদের এখানে একটা অংশ হয়ে গেছে। এখন এরা মনে করো না যে হয়তো এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে দেখে বাকি যে চারটা আছে এই চারটা খুব তাড়াতাড়ি শেষ হবে, এটা কিন্তু আসলে না। তো সবুজ রসায়ন কি? ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন। ওকে, ভালো কথা। সবুজ রসায়নের মূলনীতি কয়টা? 12টা। এই 12টা মূলনীতির মধ্যে প্রথমটাই হইতেছে আমাদের হচ্ছে দ্বিতীয়টা, অ্যাটম ইকোনমি সর্বোচ্চ করব। অ্যাটম ইকোনমি কি জিনিস? অ্যাটম ইকোনমি হইতেছে যে মোট উৎপাদের সাপেক্ষে বা মোট বিক্রয়ের সাপেক্ষে উৎপাদের ভরও যা বিক্রয়ের ভরও তাই, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভরের পার্সেন্টেজকে বলা হয় অ্যাটম ইকোনমি। এটা বেশি হইলে আমাদের জন্য ভালো হবে আর কি, ঠিক আছে? সো কয়েকটা আমরা ফর্মুলা দেখলাম অ্যাটম ইকোনমি বের করার, কিছু ম্যাথ প্র্যাকটিস করলাম। আর ই ফ্যাক্টর হইতেছে যে মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের ভর। সো মোট উৎপাদের সাপেক্ষে বর্জ্যের ভর যদি বের করি, এখানে তো প্রথম উৎপাদ হলে HCl যোগ হলো কেন? এখানে তো প্রথমটা উৎপাদ হলে HCl যোগ হলো কেন? জারিন তাবাসসুম, HCl ও উৎপাদ, আবার এটা উৎপাদ, কিন্তু আমার এটা কাঙ্ক্ষিত উৎপাদ, সেটা আমাকে জিজ্ঞেস করছে। তোমরা এখনো মানে বুঝো না, ও মনে করতেছে এটা খালি উৎপাদ, এটা উৎপাদ না ভাই, দোনোটাই উৎপাদ। কিন্তু ওরা বলে দিছে এটা আমি চাই, এটা আমার কাঙ্ক্ষিত, এটা আমার বর্জ্য। বর্জ্য তো একটা উৎপাদ, তাই না? বর্জ্য তো উৎপন্ন হয়েছে। ভাই কাঙ্ক্ষিত হলে কোনটার মান বসাবো? কাঙ্ক্ষিত হলে তুমি হইতেছে এখানে ইয়ার মানটা বসাইতা, শুধু এই মানটা বসাইতা। একজন জিজ্ঞেস করছে 58 কই থেকে পাইছে, এই যে এইটার আণবিক ভর হচ্ছে 58। এগুলো একটু নিজে নিজে যদি ফাইন্ড আউট করো তাহলে তোমাদের জন্যই সুবিধা হবে, বুঝছো? আমি করে দিলে তো করা হয়ে গেল, তুমি অলওয়েজ আমার উপর ডিপেন্ডেন্টই থাকবা। একটা ম্যাথে 58 বসানোর জায়গা আর কোথায় বা আছে? এখানে আর কয়টা যৌগই আছে যেখান থেকে 58 আসে? কোনটা বর্জ্য সেটা কি সবসময় বলে দিবে? বলে দিবে, অথবা হিন্ট থাকবে, এমন কিছু থাকবে যেন তুমি বুঝে নিতে পারো আর কি। তোমরা যদি এখানে এত প্রশ্ন করো এই সহজ টপিকে, তাহলে তো তুমি সামনে মেইন যেখানে যাবা সেখানে তো প্রশ্ন করে ফাটাই দিবা। ওকে, এবার হচ্ছে সেকেন্ড টপিক, কেমিক্যাল কাইনেটিক্স, রাসায়নিক গতিবিদ্যা। একজন জিজ্ঞেস করছে ডান পাশের গুলো কি উৎপাদ? হ্যাঁ, তুমি দেখবা, তুমি হচ্ছে যদি উৎপাদ বিক্রয়ক চিনতে কষ্ট হয় তাহলে একটা কাজ করবা, খাতাটা কিরকম সোজা করবা, বুঝছো? সোজা করে তারপরে তোমার দুই হাত প্রসারিত করবা, খাতার দিকে তাকায়। দুই হাত প্রসারিত করতে গিয়ে মনে মনে বোঝানোর চেষ্টা করবা যে আমার ডান হাত কোনটা, আমি কোন হাত দিয়ে ভাত খাইতাম। সো তুমি যখন ফাইন্ড আউট করে ফেললা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, তুমি যখনই ফাইন্ড আউট করে ফেললা যে তুমি কোন হাত দিয়ে ভাত খাও, যদি সেটাও ভুলে গিয়ে থাকো তাহলে আম্মুরে বলবো ভাতের প্লেট সামনে দিয়ে যেতে, বুঝছো? আম্মু যখন ভাতের প্লেট সামনে দিবে তখন দেখবা ন্যাচারালি কোন একটা হাত ভাতের প্লেটে চলে যাবে। তুমি ডান হাত কিন্তু শিখে গেছো এবার, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ডান হাত শেখা। ডান হাত শিখে গেলা, তারপরে তুমি দেখবা যে হতেছে আমার হাতের ডান দিকে কোন অংশটুকু আছে, তোমার হাতের ডান দিকে যে অংশটুকু আছে সেইগুলো হচ্ছে উৎপাদ। খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, চাইলে এটা এখনই করে ফেলবো। এবার আসি হতেছে বিক্রিয়ার হার বা রিঅ্যাকশন রেট। সো মেইন কথা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স, এটা মানে আমাদের এই পুরো হোল টপিকটাকে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স এর ফার্স্ট টপিক হইতেছে রিঅ্যাকশন রেট। এখন রিঅ্যাকশন রেট বলে, রেট অফ রিঅ্যাকশন বলে, তারপরে হচ্ছে কি বলে, রেট অফ রিঅ্যাকশন, রিঅ্যাকশন রেট, বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার, এরকম অনেক কিছু বলে, বুঝছো? এখন আমরা যদি একটু প্রশ্ন করি যে হইতেছে রেট অফ রিঅ্যাকশন আসলে হচ্ছে কোনটা? সো রেট অফ রিঅ্যাকশন মানে হচ্ছে, আমি যে ফিজিক্সের ভাষায় বলি, ফিজিক্সে তোমরা গতি পড়ছো না? সো ফিজিক্সে যেরকম গতি এখানে সেরকম হচ্ছে, এটাও কেমিস্ট্রির গতি আর কি।
বিক্রিয়ার হারও বলে, দেখবা বিক্রিয়ার গতিও বলে। কোন কোন জায়গায় লেখা আছে যে বিক্রিয়ার গতি, বিক্রিয়ার বেগ। সো আমি বেগ শব্দটা নিয়ে ডিল করি, তাহলে আমার জন্য বুঝাতে সহজ হবে। তো বেগ মানে কি? ফিজিক্সে বেগ বের করার সময় কি করতা? সময়ের সাথে সরণের হার বের করতা না? মানে সময়ের সাথে সরণের হারই তো বেগ ছিল ফিজিক্সের ভাষায় বেগ। কারণ সেখানে একটা বস্তুর অবস্থার পরিবর্তন হইতো। এখন একটা বস্তুর যখন অবস্থার পরিবর্তন হইতো, তখন সময়ের সাথে সে কতটুকু অবস্থার পরিবর্তন হইতো সেইটা দিয়ে আমরা হইতেছে বেগ বের করতাম। আচ্ছা, কেমিস্ট্রির একটা বিক্রিয়ার সময় কি অবস্থার পরিবর্তন হয়? কি মনে হয়? মানে হোয়াট ডাজ দ্য চেঞ্জ ডিউরিং এ কেমিক্যাল রিঅ্যাকশন? কেমিক্যাল রিঅ্যাকশনে কি চেঞ্জ হয়? দ্য কনসেন্ট্রেশন চেঞ্জেস, রাইট? ঘনমাত্রার পরিবর্তন হয়। ফিজিক্সে যেমন কোনো বস্তু গতিশীল থাকলে তার অবস্থার পরিবর্তন হয়, সরণ হয়, কেমিস্ট্রিতে যখন কোনো রিঅ্যাকশন হয় তখন তার কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, কনসেন্ট্রেশন চেঞ্জ হয়। তাহলে ওইখানে সময়ের সাথে সরণের হারকে আমরা বলতাম হচ্ছে ফিজিক্সের বেগ, আর এখানে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনকে বলি আমরা কেমিস্ট্রির বেগ। অর্থাৎ ঘনমাত্রা হ্রাসের পরিমাণ বা উৎপাদের ঘনমাত্রা বাড়বে, বিক্রিয়কের ঘনমাত্রা কমবে। সো মেইন কথা হচ্ছে যে ঘনমাত্রা পরিবর্তনের হার। সবাই এটুকু লিখে নাও। ঘনমাত্রা পরিবর্তনের হার, দ্য রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন। সেই ঘনমাত্রা পরিবর্তনের হারকে আমরা কি বলি? এটাকে বলি হইতেছে রেট। তোমরা জানো যে কোনো কোথাও যদি হার থাকে সেটা বোঝায় সময়ের সাথে পরিবর্তন। এবং একটা বিক্রিয়া যখন হয়, বিক্রিয়া মানে কি? চেঞ্জ হয় না? তো চেঞ্জ মানে হইতেছে বিক্রিয়ক কনভার্ট হয়ে উৎপাদে পরিণত হয়। তাহলে বুঝতেই পারছো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। এই হচ্ছে মেইন কথা। এবং ঘনমাত্রা চেঞ্জ হয় মানে কি? যে এটা আস্তে আস্তে কমবে, এটা আস্তে আস্তে কমবে। আমি ডাউন অ্যারো দিচ্ছি, এটা আস্তে আস্তে বাড়বে, এটা আমি আপ অ্যারো দিচ্ছি। তাইলে একটা বিক্রিয়ার সময়, কেমিক্যাল রিঅ্যাকশনের সময় দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, যারা ইংলিশ ভার্সনের আছে আমি বলে দিচ্ছি, দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে আমরা বলি হচ্ছে কি? রিঅ্যাকশন রেট। ওকে, ভালো কথা। এখন এই চেঞ্জটা তো দোনোজনেরই হয়, মানে বিক্রিয়কেরও তো হয়, বিক্রিয়কের কনসেন্ট্রেশন কমে এন্ড প্রোডাক্টের কনসেন্ট্রেশন তো বাড়ে। সো যে কোনো একটা দিয়ে কিন্তু রেট বের করা যায়। তুমি চাইলে এইটার রেটও, এটার ঘনমাত্রা দিয়ে বের করতে পারো, তুমি চাইলে এইটার ঘনমাত্রাও বের করতে পারো, মানে দুইটা ঘনমাত্রা দিয়ে বের করা যায়। তো তোমাদেরকে আমি কিছু দেখাচ্ছি। এরকম একটা রিঅ্যাকশন, সবাই এরকম একটা রিঅ্যাকশন দেখে নাও। এ থেকে বি তৈরি হচ্ছে। সো এ থেকে বি তৈরি হচ্ছে এরকম একটা রিঅ্যাকশনে। আচ্ছা, একটু লিখার আগে সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো তো। খাতায় লিখো না, কমেন্টও করো না, একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে রেট মানে কি? সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন। আচ্ছা, এটা কখনো কি নেগেটিভ হওয়া পসিবল? হোয়াট ডু ইউ থিংক? মানে ইজ ইট পসিবল টু ক্যারি দ্য নেগেটিভ ভ্যালু? তোমার কাছে কি মনে হয়? মানে চেঞ্জেস অফ কনসেন্ট্রেশন উইথ কোর্স অফ টাইম, ইজ ইট পসিবল টু বি নেগেটিভ? এটা কখনোই কিন্তু নেগেটিভ হওয়া পসিবল না, কখনোই নেগেটিভ হবে না। ভাই, হয় বিক্রিয়া থেমে আছে, সো বিক্রিয়া থেমে আছে মানে থেমে আছে, এর বেশি তোর হওয়ার কিছু না, সেটা কখনোই কিন্তু নেগেটিভ হবে না। এখন এইটুকু পরে আসবো, তোমাদেরকে একটা নর্মাল জিনিস বোঝাই। বেসিক সায়েন্সে ধরো কোনো কিছু শুরুতে 10 মোলার ছিল, তারপরে সময়ের সাথে 8, এরপরে 5, তারপরে 3, এরকম ঘনমাত্রা 10 মোলার, 8 মোলার, 5 মোলার, 3 মোলার হইল। আমরা যখন চেঞ্জ বের করি, আর কি ডেল্টা বের করি, হ্যাঁ ফিজিক্সের চরণ মন্দন হয়, বাট কেমিস্ট্রিতে তো ওরকম কিছু হয় না ভাই। ফিজিক্সের সাথে মিল রেখে শুরুতে ডেফিনেশনটা বলছি দেখে সবই ফিজিক্সের সাথে মিলবে এমন কোনো কথা নাই। আচ্ছা, ডেল্টা বের করার নিয়মটা কি? নর্মাল নিয়মটা কি? নর্মাল নিয়ম হইতেছে শেষ দশা মাইনাস আদি দশা, তাই না? তাহলে আমি যদি এখানে প্রথম দুইটার ক্ষেত্রে ডেল্টা বের করতে চাই, তাহলে কিন্তু 10 মাইনাস 8 হবে না, কি হবে? 8 মাইনাস 10 হবে। এটা কিন্তু নর্মাল কেস। তাহলে এখানে ডেল্টা মানে কি? ডেল্টা মানে হইতেছে -2। সো নর্মালি যখন আসলে তুমি চেঞ্জ বের করো, আমরা অনেক সময় কিন্তু এটা আবার ফলো করি না। ম্যাথমেটিক্স করার সময় দেখবা তোমরা অনেকে আছো যে ঠুসঠাস তোমার মনে মনে হিসাব নিকাশ করে 2 বসায় দাও এখানে,
যদি কখনো মান দরকার হয় শুধু। কিন্তু যদি মান দরকার হয় আমরা মনে মনে হিসাব নিকাশ করে জাস্ট বসাই দিই। কিন্তু একেবারে যদি বেসিক সায়েন্স বলি, তুমি যদি একেবারে বাচ্চা হইতে আর কি, মানে এরকম ন্যাকামি, তোমরা যেরকম ন্যাকামি করছো না কিছুক্ষণ আগে, ওরকম যদি ন্যাকামি করতা, তখন কি করতে হইতো? যে নতুন নতুন শিখছে ডেল্টা বের করা, তাহলে আমাকে তো স্যার শিখাইছে শেষ দশা মাইনাস আদি দশা আর কি। তো শেষ দশা মাইনাস আদি দশা সেক্ষেত্রে বের করতে গেলে কিন্তু এখানে ডেল্টার মানটা কিন্তু -2ই আসে। বাট আমরা বড় হয়ে যাওয়ার পরে এগুলো আমরা অমিট করে জাস্ট ডিরেক্টলি মানটা বসাই দিই। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা করি, যত বড় হই তত এরকম ম্যাচুরিটি আমাদের মধ্যে আসে। তো ফ্যাক্ট হচ্ছে, তুমি মনে রাখবা সেটা হচ্ছে যে রেট কিন্তু কখনো মাইনাস হয় না, রেট কখনোই মাইনাস হয় না, রেট সবসময় পজিটিভ হবে, কেমিক্যাল রেট সবসময় পজিটিভ হবে। কিন্তু বিক্রিয়ক তো কমে, তাই না? তুমি জানো যে রিঅ্যাক্ট্যান্ট কমে। আচ্ছা তাইলে ভাইয়া আমি যদি রিঅ্যাক্ট্যান্টের ঘনমাত্রার চেঞ্জ বের করি অ্যাকর্ডিং টু দ্য বেসিক ল, এর ভ্যালুটা কি প্লাস হবে না মাইনাস হবে? মানে আমি বের করতে চাচ্ছি এইটা ডেল্টা অফ এ এর কনসেন্ট্রেশনের চেঞ্জ কিসের রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। এখন তুমি ধরো বাচ্চা একদম, সো এই যে ডেল্টা অফ এ, তোমরা কি বুঝো যে এর মধ্যে একটা মাইনাস ভ্যালু অটোমেটিকই আসবে? কেন মাইনাস আসবে? এই যে সাদিয়া বিনতে প্লাস বলতেছে, কেন রে ভাই এই সহজ জিনিস কেন তোমরা বুঝো না? এটা মাইনাস কেন হবে? বিক্রয় কমে যাচ্ছে, কোন জিনিস যখন কমে যায় তখন তার ডেল্টা সবসময় মাইনাস হয়, কারণ শেষ দশা তো ছোট। বিক্রয়ক 10 থেকে 8, 8 থেকে 6, 6 থেকে 3, 3 থেকে 1 এরকমই তো হয়। তাহলে কোনো জিনিস যখন কমে যায় তখন তার ভ্যালুটা নেগেটিভ হয়। তাহলে এই যে ডেল্টা এর মধ্যে কিন্তু একটা নেগেটিভ অলরেডি আছে, আমি দেখতে পাচ্ছি না কিন্তু এখনো। গুড। কিন্তু আমি জানি যে রেট কখনো তো মাইনাস হয় না, সো ওইখানে যেটা মাইনাস অটোমেটিক্যালি চলে আসবে সেই মাইনাসটাকে কান ধরে প্লাস করার জন্য আমি একটা এক্সট্রা মাইনাস দিই। তোমাদের অনেক বন্ধুদের একটা ভুল কনসেপ্ট থাকে যে ওরা মনে করে বিক্রিয়কের সাপেক্ষে হার মাইনাস হয়। না রে ভাই, বিক্রিয়কের সাপেক্ষে হার মাইনাস হইতো, সেই মাইনাসকে জোর করে প্লাস বানানোর জন্য আমি এখানে একটা এক্সট্রা মাইনাস দিই। তবে এই মাইনাস ফর্মালিটিজ এর মাইনাস, ম্যাথ করতে এই মাইনাস আমি না দিলেও হয়, কারণ ওই যে ম্যাথ করতে গেলে আমরা সরাসরি হইতেছে ভ্যালু বসাই দিব। আমি একটু বলে দিই যে ম্যাথ করতে মাইনাসটা কি? মাইনাসটা হইতেছে ফর্মালিটির মাইনাস বা হচ্ছে সৌজন্যমূলক মাইনাস, জাস্ট দিই আমরা আর কি। সৌজন্যমূলক ম্যাথ করতে না দিলেও হবে, কারণ তোমরা এখন যখন ফিজিক্স এরকম করো, ম্যাথ করো, তখন কি তোমরা এই মাইনাস টাইনাস বসানো তো তোমরা ডিরেক্টলি ভ্যালু বসায় দাও। সো এখানেও ওই সেম কাজটাই করতে হবে, ডিরেক্টলি ভ্যালু বসায় দিবা। এত কাহিনী কে করতে যাবে? তাহলে মাইনাসটা সৌজন্যমূলক, ম্যাথ করতে না দিলেও হবে। আর উৎপাদের সাপেক্ষে যদি বের করতে চাই তাহলে ভাই কোনো সমস্যা নেই, ডেল্টা অফ বি, উৎপাদের মডুলাস তো এমনিতেই পজিটিভ কারণ উৎপাদ বাড়ে, বাই হইতেছে ডেল্টা অফ টি। এটা হইতেছে আমাদের রেটের ইকুয়েশন। এটা দিয়েও রেট বের করলে যা হবে, এটা দিয়ে রেট বের করলে তাই হবে। হ্যাঁ, মডুলাস দিলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা বলো তো রেটের একক কি? আচ্ছা বাচ্চারা, রেটের একক কি? উপরে কনসেন্ট্রেশনের একক আর নিচে হইতেছে সময়ের একক। তাহলে কনসেন্ট্রেশনের একক বাই সময়ের একক মানে হইতেছে, একক হইতেছে এইটা মোল পার লিটার পার সেকেন্ড, অথবা তোমরা অনেকে সরাসরি বলে মোলার পার সেকেন্ড, অনেকে এরকমও বলে। মোল পার লিটার মানেই তো মোলার। তাহলে হচ্ছে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে একটা বিক্রিয়ার সময় বিক্রিয়কের সাপেক্ষেও হার বের করা যায়, উৎপাদের সাপেক্ষেও হার বের করা যায়। বিক্রিয়কের সাপেক্ষে বের করলে ফর্মুলা দেখানোর সময় আমাদের অনেক সময় পরীক্ষায় বলে ফর্মুলাটা দেখাও। তো যখন আমরা ফর্মুলা দেখাবো তখন এখানে একটা এক্সট্রা মাইনাস দিয়ে দিই ফর্মুলা দেখানোর সময়। তো ফর্মুলা দেখানোর সময় আমরা কি করি? জাস্ট একটা মাইনাস কেন দিই? সৌজন্যমূলক দিই, ইকুয়েশনটাকে আরো বেশি অ্যাকুরেট করার জন্য, অ্যাকুরেসি রেটটা আরো ভালো করার জন্য। সেজন্য হইতেছে আমরা এখানে একটা মাইনাস দিই। এখন দেখো, তুমি তো বুঝো এখানে ডেল্টা বলতে গড় বুঝাই, যে একজন প্রশ্ন করছে রূপক যে ভাই এটা কি গড় কিনা, এটা গড়। সো গড় মানে কি? ধরো তুমি 10 সেকেন্ড সময় নিলা, সো 10 সেকেন্ড সময়ের মধ্যে ঘনমাত্রার পরিবর্তনকে 10 দিয়ে ভাগ করলে সেটা পাইলা।
তো সেটা তো আসলে ভালো মান না, কারণ প্রতি সেকেন্ডের রেট তো সমান থাকে না। এই জন্য আমরা কি করি, ওই যে ডেল্টা দেই, ডি দেই। সো ডি দিয়ে বের করার সময় আসলে আমরা ওই কি বলে ক্যালকুলাস দিয়ে করি, ডিফারেন্সিয়েট করি, যেন হইতেছে মানটা আরো পুঙ্খানুপুঙ্খ অল্প জায়গার জন্য হয়। মানে একটা বিক্রিয়া ধরো 10 মিনিট ধরে চলছে। এখন একজন জিজ্ঞেস করছে এককটা কিসের? এককটা হচ্ছে রেটের একক, রেট একক, বিক্রিয়ার হারের একক। হারের একক কি? ঘনমাত্রার একক বাই সময়ের একক। সো এই হচ্ছে ঘনমাত্রার একক বাই হচ্ছে সময়ের একক। তোমরা যদি ওইটা বুঝো তাহলে তোমরা এটা বুঝবা, এখানে এক্স বলতে হচ্ছে উৎপাদের সাপেক্ষে বুঝাইছে, দেখো মাইনাস নাই, আর সি দ্বারা বিক্রয়কের সাপেক্ষে বুঝাইছে, এখানে হইতেছে মাইনাসটা আছে, সবাই একটু লিখে দাও এটা। আগে যেটা লিখছি এটা তাই, খালি ওইটা চেঞ্জটা একটু বড় বড়। মানে যেটা বোঝাতে যাচ্ছিলাম, ধরো জারিন বলছে ওয়াই ক্যালকুলাস। আচ্ছা, একটা বিক্রিয়া ধরো হচ্ছে 4 মিনিট ধরে চলতেছে, 4 মিনিট। এখন 4 মিনিটে তার ঘনমাত্রার পরিবর্তন হয়েছে ধরো 10, ধরে নাও যে 10 পরিবর্তন হয়েছে ঘনমাত্রা, আর নিচে 4 দিয়ে ভাগ করবা, তাই না? তোমার কি মনে হয় যে ওই 4 মিনিটে প্রতি মিনিটে সেম হারে ঘনমাত্রার পরিবর্তন হয়েছে? সেম হারে তো ঘনমাত্রার পরিবর্তন হয়নি। তাহলে তুমি আসলে যে মানটা বের করছো এখানে, সেটা আসলে গড় বেগ। এই যে এখানে যেগুলো বের করছি সেটা হচ্ছে গড়, এবং এটার অ্যাকুরেসি কম। কিন্তু এইখানে তো আমরা অল্প, যে ডি বলতে কি বোঝায়? ক্ষুদ্রাতি ক্ষুদ্র না? সো ডি বলতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। এইখানে তো আসলে খুব বেশি ফ্ল্যাকচুয়েট হয় না, খুব বেশি চেঞ্জ হয় না, এই জন্য এই মানটা অ্যাকুরেট বেশি হয় আর কি। যেমন তুমি ঢাকা থেকে খুলনা গেছো, ধরো 6 ঘন্টায় গেলা, ঢাকা খুলনার দূরত্ব ধরো 200 কিলোমিটার। তো আমি 200 কে 6 ঘন্টা দিয়ে ভাগ করলে যে বেগটা পাই, সো এই বেগটা আসলে কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে হইতেছে অ্যাভারেজ ভেলোসিটি। কিন্তু হোয়াট ডু ইউ থিংক, তুমি যে বাসটাতে গেছো, মানে ডিড দিস বাস অলওয়েজ উইথ দ্য সেম স্পিড? না, কখনো দেখবা যে হইতেছে দ্য বাস স্টপড, সামটাইমস দ্য বাস ওয়াজ গোয়িং অ্যারাউন্ড 100 and 120 কিলোমিটার পার আওয়ার। সো এই জন্যই হচ্ছে আমরা এখানে তোমার হচ্ছে ক্যালকুলাস আনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের সাপেক্ষে। এটা পরে দেখাবো তোমাদের। হারের একক দেখালাম মোল পার লিটার পার সেকেন্ড বা হচ্ছে মোলার পার সেকেন্ড। সো এই ম্যাথটা একটু তুলে নাও সবাই। ও, তোমাদের আরো কিছু জিনিস দেখাবো, তারও আরো কিছু কথা আছে। আমি আরেকটা রিঅ্যাকশন নিচ্ছি, এ বি, সেখান থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে। এমন তো হতেই পারে, সব রিঅ্যাকশন এরকম সিম্পল হবে না, তাই না? সামিউল বলছে হয় সি অর এক্স, তোমার বইতে এগুলো দেওয়া আছে, এজন্য রাফা দিয়ে দিছে। এ বি হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্ট, সি আর ডি হচ্ছে আমাদের প্রোডাক্ট। এখন এটা সাপেক্ষে আমি হার বের করতে চাই। এইখানে তুমি যদি হার বের করতে চাও, রেট, সো এ একটা ইন্ডিভিজুয়াল হচ্ছে রিঅ্যাকট্যান্ট, বি ইজ অ্যানাদার রিঅ্যাকট্যান্ট। সো এখানে দেখো তো, এ যদি কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, বি ওর কিন্তু চেঞ্জ হতে বাধ্য। এ একলা একলা মানে ইটস নট পসিবল ফর এ টু কনভার্ট জাস্ট অফ ইটস ওন, মানে এর পক্ষে আসলে নিজে নিজে কনভার্টেড হওয়া তো পসিবল না। এ যদি কনভার্ট হয় তাহলে এ সাপেক্ষে বিও কনভার্ট হবে। একটা বাসে যদি 40 জন যাত্রী থাকে, বাসের স্পিড বের করার জন্য 40 জনের স্পিড বের করে করে যোগ করা দরকার হয় না, যে কোনো একজনের সাপেক্ষে বের করলেই হয়। আমি বলতে চাচ্ছি যে তুমি যদি এখানে হার বের করতে চাও, আর সমান হইতেছে মাইনাস ডেল্টা অফ এ, মানে এর কনসেন্ট্রেশনের চেঞ্জ, বাই ডেল্টা অফ টি। এটা যেরকম হার, আবার এইটাও কিন্তু হার, ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। অনেক বোকা করে কি, এইটা বের করে এটা বের করে তারপরে যোগ করে, না, খবরদার, এটা করা যাবে না। কারণ এ চেঞ্জ হলে বি অটোমেটিক্যালি চেঞ্জ হয়। তাহলে এ চেঞ্জ হলে বি যদি অটোমেটিক্যালি চেঞ্জ হয়, তার মানে হচ্ছে আমি এখানে এর মতো করে এ বের করব, আমি বি এর মতো করে বি বের করব। এটাও হার, এটাও হচ্ছে হার। আবার হার বের করতে চাইলে তুমি সি দিয়ে বের করতে পারো, ডেল্টা অফ সি। যারা বুঝছো বুঝছো, যারা বুঝো না মুখস্থ করো। এই হচ্ছে ফর্মুলা, ডেল্টা অফ ডি বাই হইতেছে ডেল্টা অফ টি। এখন প্রশ্ন আসতে পারে, ভাই সমস্ত রিঅ্যাকশন কি এরকম সিম্পল রিঅ্যাকশন থাকবে? এমন কি হইতে পারে না যে এরকম একটা রিঅ্যাকশন থাকতেই পারে, এ প্লাস 3b সি প্লাস ডি, এরকম থাকতেই পারে, তাই না?
এই যে এখানে একটা 3 আছে। সাদিদা তানজুর বলছে ডিসি কই থেকে আসলো? ডিসি কই থেকে আলো? ডিসি কই থেকে আলো? ডিসি আইলো হইতেছে এখান থেকে। সো ওরা সি কে ধরছে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, এই বিক্রিয়কের ঘনমাত্রা ধরে নিছে। সি স্ট্যান্ডস ফর কনসেন্ট্রেশন, বুঝছো? আর এ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা এক্স, এটা ধরে নিচ্ছে। তোমাদের বইতে এগুলো ধরছে, তো এই জন্য হইতেছে রাফা এগুলো তোমাদেরকে হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছে। মানে আমি যেরকম হচ্ছে সরাসরি এই ডেল্টা অফ সি দিয়ে সি এর ঘনমাত্রা বোঝাচ্ছি, বইয়েও এখানে হইতেছে এক্স দিয়ে বুঝাইছে উৎপাদ আর সি দিয়ে বুঝাইছে বিক্রিয়ক। একজন বলছে সি এর ক্ষেত্রে মাইনাস আসলো না কেন? মাইনাস আসেনি এই কারণে, কারণ সি উৎপাদ না, এখানে এখানে ডি উৎপাদ, উৎপাদ দেখে মাইনাস আসে নাই, এ বি বিক্রিয়ক দেখে মাইনাস আসছে। এবার আসি এখানে, যদি এমন হয় এ প্লাস 3b সমান হচ্ছে সি প্লাস ডি তৈরি হয়। আচ্ছা, এ যদি 1 মোল বিক্রিয়া করে, দেখো তো আমি যদি তোমাদেরকে একটু বুঝাই, এ 1 মোল বিক্রিয়া করলে বি 3 মোল বিক্রিয়া করবে না? করবে তো। এ যদি 2 মোল বিক্রিয়া করে বি 6 মোল বিক্রিয়া করবে। এ যদি 3 মোল বিক্রিয়া করে তাহলে বি কত মোল বিক্রিয়া করবে? বি হইতেছে 9 মোল বিক্রিয়া করবে, তাই না? এ যদি 100 মোল বিক্রিয়া করে তাহলে বি কিন্তু 300 মোল বিক্রিয়া করবে। তার মানে বাকিদের যে চেঞ্জ, মানে বাকিদের যে রেট অফ চেঞ্জ, এ বলো সি বলো ডি বলো, দেখো বাকিদের যে রেট অফ চেঞ্জ, the B has 3 times change, বুঝো কিনা? আবারও বলি যে এমডি সাখাওয়াত বলছে উৎপাদ কম হলে কি মাইনাস হবে না? আরে ভাই, উৎপাদ কি কমে নাকি? উৎপাদ তো বাড়ে সময়ের সাথে সাথে। বাকিদের যে হারে চেঞ্জ হয় বি তার থেকে ট্রিপল হারে চেঞ্জ হয়। তাহলে বুঝতেই পারছো যে অন্যদের সময়ের সাথে চেঞ্জ যা হবে, বি এর সময়ের হারে চেঞ্জ তার 3 গুণ হবে। বি এর এখানে যদি 3 না থেকে 2 থাকতো তাহলে 2 গুণ হইতো। বি এর এখানে যদি হচ্ছে 4 না থাকতো তাহলে 4 গুণ হইতো। সো এখানে বি হ্যাজ দ্য চেঞ্জ of 3 times less than others. এই যে 3 টাইমস যে আছে, এই 3 টাইমসটাকে আমরা মিটিগেট করে দেই, আমরা এটাকে নালিফাই করে দেই। এটাকে সমাধান করার জন্য আসলে কি করি? সো এখানকার রেটের ইকুয়েশন যদি বের করি, তাহলে রেটের ইকুয়েশন হইতেছে আর সমান হচ্ছে মাইনাস ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি মাইনাস এই যে 3 গুণ যে হয়, সেই 3 গুণটাকে আমরা ব্যালেন্স করার জন্য 3 দিয়ে ভাগ করে দেই। সো ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। তারপরে হইতেছে এখানে তো মাইনাস হবে না, ডেল্টা অফ সি বাই হইতেছে ডেল্টা অফ টি, ডেল্টা অফ ডি বাই হইতেছে ডেল্টা অফ টি। এই হচ্ছে আমাদের এখানকার রেট ইকুয়েশন। আব্দুল্লাহ বলছে পাশে কোনো সংখ্যা থাকলে তত গুণ হবে না। রে ভাই, পাশে কোনো সংখ্যা থাকলে সেটা ভাগ হবে। যে ফিল করতে পারছো আলহামদুলিল্লাহ, যে ফিল করতে পারো নি মুখস্থ করো, যে পাশে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি তোমাদেরকে একটা ওভারঅল রিয়াকশনটা দেখাই দেই। সেটা হইতেছে যদি এরকম একটা রিয়াকশন হয়, র্যান্ডমলি একটা রিয়াকশন নিচ্ছি, ধরো 2a প্লাস 4b সমান হচ্ছে ধরো 3c প্লাস 5d, এরকম যদি একটা রিয়াকশন হয়, সাপোজ এরকম একটা রিয়াকশন তোমার কাছে আছে। সূর্য বলছে 1/3 বুঝলাম না। সূর্য মুখস্থ করো ভাইয়া। যদি কোনো হচ্ছে আমার ইয়া থাকে, কোনো যদি সহগ থাকে, কোএফিসিয়েন্ট থাকে, সেটা দিয়ে ভাগ হবে, তুমি এটা মুখস্থ করে ফেলো। তাহলে এইখানে রেট সমান কি? এখানে 4টা রেটের ইকুয়েশন, একটা হইতেছে মাইনাস 1/2 ইন্টু ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি। যেহেতু 2 আছে, যারা বুঝে নাই মুখস্থ করে ফেলবা। যেহেতু 2 আছে, 2 দিয়ে ভাগ হবে সূত্র বের করার সময়, এটুকু বুঝলেই তো হইতেছে। আবার এটা একটা হার, এটাও হার, হার সমান হইতেছে মাইনাস, এখানে যেহেতু 4 আছে আমি 4 দিয়ে ভাগ করে দিব। এখানে ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। দেখো এটাও হার। মাইনাস কেন দিছি? সৌজন্যমূলক মাইনাস দিছি। সৌজন্যমূলক কেন মাইনাস? কারণ হইতেছে ওই যে বিক্রিয়ক যেহেতু এগুলো, সেই জন্য হইতেছে। তারপর হইতেছে আমি সি এর সাপেক্ষে বের করবো 1/3 এখানে ডেল্টা অফ সি বাই ডেল্টা অফ টি, মানে এটাও হার, আবার এটাও হার। 1/5 ডেল্টা অফ ডি বাই ডেল্টা অফ টি। ওকে, আশা করি সূত্র কিভাবে বের করতে হবে সেটা বুঝে গেছে, এটা বুঝলেই হইতেছে।
এগুলোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, হ্যাঁ যে কোনো একটা করলেই হবে, তবে পরীক্ষায় যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে আর কি। তো যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকে, সবসময় কি মাইনাস দিতে হবে? যখন ফর্মুলা চাইবে তখন মাইনাস দিতে হবে, কিন্তু যদি পরীক্ষায় ম্যাথ করতে চাই মাইনাস না দিলেও হবে। ওকে, সবাই বলছে অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, গুড। 1/3 মাইনাস নেগেটিভ না কেন? উৎপাদ না, এই জন্য নেগেটিভ হয়নি। দেখো এই যে উৎপাদ সি, বলছিলাম উৎপাদের সাপেক্ষে মাইনাস দিব না। তাহলে আমি তোমাদেরকে একটু বুঝাই দিয়েছি, রেট অফ রিঅ্যাকশন মানে হতেছে একটা বিক্রিয়ার সময় ঘনমাত্রা পরিবর্তনের হারকে আমরা বলি রেট অফ রিঅ্যাকশন। দ্য চেঞ্জ অফ কনসেন্ট্রেশন উইথ অ্যাকর্ডিং টু টাইম ইজ দ্য রিঅ্যাকশন রেট। এবং ইকুয়েশন এককটা কি হবে? মোল পার লিটার পার সেকেন্ড বা মোলার পার সেকেন্ড। তারপরে বলছে যে হইতেছে ভাইয়া রেট অফ রিঅ্যাকশনের বিক্রিয়কের সাপেক্ষে বের করতে গেলে কেন মাইনাস দিতে হয়? বিক্রিয়ক কমে যায়, চেঞ্জটা নেগেটিভ হয়, সেই নেগেটিভকে পজিটিভ বানানোর জন্য আমরা একটা এক্সট্রা মাইনাস দিই। ম্যাথ করতে গেলে না দিলেও হবে, বারবার বলতেছে এটা। আর ইকুয়েশনটা কেমনে বের করব? ইকুয়েশনটা বের করবো হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন, যে হচ্ছে আমি এখানে বিক্রিয়কের সাপেক্ষে যে মাইনাস দিলাম, এখানে মাইনাস, বি এর আগে মাইনাস দিলাম, সি এর আগে আবার দিলাম না, ডি এর আগে দিলাম না, যার যে কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্ট গুলো হইতেছে আমরা নিচে ভাগ করে দিছি। সো আগামী ক্লাসে আসার আগে তোমরা রেট অফ রিঅ্যাকশনটা দেখে এসো না। রেট অফ রিঅ্যাকশনের কিছু ম্যাথ করবো আমরা, সেটা থাকুক, আমরা আগামী ক্লাসে দেখবো। তোমরা হচ্ছে, আমি এখানে লিখেও দিচ্ছি ম্যাথগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বাট আমি সলভ করে দিব আগামী ক্লাসে। তোমরা গ্রিন কেমিস্ট্রিটা ভালো মতো পড়ে আসবা, ঠিক আছে? তো ভাইয়া আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।